এই যে ফকিন্নির দল, এই ফার্স্ট বেঞ্চ থেকে এখনই উঠ। জানিস না এই পুরো রোটা আজ থেকে আমার আর আমার ফ্রেন্ডদের জন্য বুকড। বুকড মানে কি? এটা কি তোমার বাপের ড্রয়িং রুম নাকি সিনেমা হল? স্কুলটা সরকারি, আর বেঞ্চটা যে আগে আসে তার। সো পিছে যাও। আবির, তোর সাহস তো কম না। তুই জানিস আমার বাবাকে, এক ফোনে তোর টিসি ধরা দিতে পারে। বাবার পরিচয় দিয়ে তো সবাই দাপট দেখায়। নিজের কোনো পরিচয় থাকলে সেটা দিও সারা। আর হ্যাঁ, এই বেঞ্চে আজ আমি বসবো। হিম্মত থাকলে সরাইয়া দেখাও। কথা হচ্ছিল আমাদের গল্পের নায়ক আবির আর নায়িকা সারার মধ্যে। সারা ক্লাসে ঢুকে দামি চশমাটা কপালের উপর তুলে কথা বলছিল, আর আবির সেদিকে না তাকিয়ে খাতা থেকে মাথা না তুলেই তার জবাব দিচ্ছিল। আবিরের কড়া জবাবে সারা রাগে চিৎকার করে। আবির তখন সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলে, এবার একটু আমাদের গল্পের নায়ক নায়িকা আর তার স্কুল গ্যাংদের ব্যাপারে বলি। আবির নায়ক, মেধাবী কিন্তু গরিব, মাথা গরম হলে বন্ধুদের জন্য জান দিয়ে দেয়। সারা নায়িকা, এলাকার প্রভাবশালী নেতার মেয়ে, প্রচণ্ড অহংকারী আর টিজিং করা তার স্বভাব। রাতুল আবিরের বেস্ট ফ্রেন্ড, চরম ফাজিল, সারাক্ষণ খাওয়ার ধান্দাই থাকে। মাহি সারার ডান হাত, সারার সব কুকীর্তিতে সে ইন্ধন দেয়। সিয়াম স্কুলের স্পোর্টস হিরো, আবিরের বন্ধু কিন্তু মাহির ওপর ক্রাশ। রিয়া শান্ত স্বভাবের মেয়ে, সারার গ্রুপে থাকলেও মনে মনে আবিরদের পছন্দ করে। বাকি চারজন বন্ধু পলি, জিসান, অন্তু আর নিশি, যারা সবসময় কোনো না কোনো গ্যাংস্টারগিরিতে লিপ্ত থাকে। ওকে, পরিচয় পর্ব তো শেষ হলো, এবার চলো স্কুলে ফিরে যাই আমরা। টিফিনের ঘন্টা বাজতেই সারা তার দামি লাঞ্চ বক্স খুললো আর পিৎজা বের করলো। ঠিক তখনই রাতুল আর জিসান একটা প্ল্যান করলো। আবির মানা করলো, রাতুল শুনলো না। দোস্ত আবির, গরিবের পেটে ক্ষুধা, নেতার মেয়ের পিৎজা যদি একটু না চাকতে পারি তবে জীবনটাই বৃথা। স্যার ক্লাস থেকে বের হতে রাতুল গিয়ে সারা পিৎজা স্লাইসটা মেনে নিয়ে দৌড় দিল। সারা তখন মাহির সাথে আয়না দেখে লিপগ্লোস লাগাচ্ছিল। মাহি, আমার পিৎজা কই? এই যে রাতুল, তুই আমার খাবারে হাত দিলি। আরে সারা, ওটা তো কাক নিয়ে গেছে। তোমার মতো নেতার মেয়ের খাবার তো আকাশ থেকেই দান হয়ে আসে গরিবদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য, তাই না? সারা আবিরের শার্টের কলার চেপে ধরল। তোর ইয়ার কি একদম ভালো লাগছে না আবির? এক্ষুনি পিৎজা ফেরত দে, না হলে তোর ওই সস্তা ব্যাগটা আমি জানলা দিয়ে ড্রেনে ফেলে দিব। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন নতুন গণিত স্যার, মোশাররফ স্যার। তিনি বেশ কড়া মানুষ। এসে দেখলেন সারা আর আবির ঝগড়া করছে। কি হচ্ছে এখানে? তোমরা কি স্কুল পড়তে আসছো নাকি কুস্তি লড়তে? সারা, তুমি কেন ওর কলার ধরে আছো? স্যার, ও আমার টিফিন চুরি করেছে। এই বস্তির ছেলেদের স্কুলে জায়গা দেওয়াই ভুল হয়েছে। স্যার, আমরা বস্তির হতে পারি, কিন্তু কারো বাপের টাকায় জাঁকজমক করি না। আর টিফিন আমি নেইনি, রাতুল নিয়েছে। চুপ! আজ তোমরা দুজনেই শাস্তি পাবে। স্কুলের মাঠের ঘাস পরিষ্কার করবে টিফিনের পর। কোনো কথা নেই। স্কুল ছুটির পর সারা তার বডিগার্ডদের নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। আবির তার গ্যাং বের হতেই সারা তাদের পথ আটকালো। আবির, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমার এলাকায় বাঘও পানি খায়। কাল থেকে যদি তোকে ফার্স্ট বেঞ্চে দেখি তবে তোর ওই পুরনো সাইকেলটা থাকবে না। সাইকেল না থাকলেও পা তো আছে সারা। আর তোর এলাকার বাঘের সাথে আমার দেখা হলে বইল আমি বিড়াল হয়ে থাকতে শিখিনি। রিয়া পেছন থেকে চুপি চুপি আবিরকে ডাকে। আবির ভাই, ওর কথা মনে নিও না, ও একটু এমনই, তোমরা সাবধানে যেও। আবির আগে চলে যায়। সারা একটা ভৎসনার হাসি দেয়। বিকেলে পাড়ার ভাঙ্গা ক্লাব ঘরে আবির, রাতুল আর সিয়াম বসে আছে। তাদের মিশন একটাই, কাল সারাকে এমন একটা শিক্ষা দিতে হবে যাতে সে আর অহংকার না করে। শোন আবির, কাল সারার ব্যাগে একটা জ্যান্ত ব্যাঙ ঢুকিয়ে দেবো। ও ব্যাঙ দেখলেই অজ্ঞান হয়ে যায়। ব্যাংনারে, ওর অহংকারটা আগে ভাঙতে হবে। কাল আমরা সবাই মিলে ক্লাস বয়কট করব যদি ও আমাদের গ্রুপ থেকে কাউকে ইনসাল্ট করে। আবির যখন টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল, দেখলো সারার গাড়িটা রাস্তার মোড়ে নষ্ট হয়ে পড়ে আছে। সারা একা দাঁড়িয়ে আছে আর কিছু বকাটে ছেলে তাকে টিচ করছে। সারা ভয়ে কাঁপছে। কি গো বড় লোকের বিটি,
এখন বাবার পাওয়ার কই? আমাদের সাথে একটু ঘুরতে চলো না। আবির সাইকেল থামিয়ে এগিয়ে এসে বলে। এই ছেড়ে দে ওকে, না হলে হাত পা গুনে ড্রেনে পাঠাবো। সারা আবিরকে দেখে অবাক হয়ে বলে। আবির তুমি এখানে কেন? চলে যাও, ওদের কাছে চাকু আছে। চাকু তো সবজি কাটার জন্য, মানুষ মারার জন্য না। সারা, আমার সাইকেলের পেছনে বসো, এখনই এলাকা ছাড়তে হবে। রাস্তার মোড়ে বখাটেদের সামনে আবির দাঁড়িয়ে আছে। সারা ভয়ে নীল হয়ে গেছে, কিন্তু তার অহংকার এখনও তার মাথার উপর। আবির একাই তিনজনের সাথে হাতাহাতি করে সারাকে সরিয়ে নিয়ে এলো, কিন্তু সারার মুখে থ্যাংক ইউ বদলে শোনা গেল অন্য কিছু। সারা গাড়ির কাছে গেল, গলার স্বর উঁচিয়ে বলে। আবির তুমি নিজেকে হিরো ভাবার চেষ্টা করো না, আর খবরদার আজকের এই কথা যেন স্কুলে কেউ না জানে। লোকে শুনলে হাসবে যে নেতার মেয়েকে একটা গরিব ছেলে বাঁচিয়েছে। আবির মাথার ঘাম মুছে অবাক হয়ে বলে। সারা, তোমার কি কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নেই? আমি না থাকলে আজ ওরা তোমার দামি ফোন আর গয়না সব নিয়ে নিত। নিয়ে যেত তো, বাবার টাকা দিয়ে আবার কিনতাম। তোমার মতন সস্তা সাইকেলে করে আমার যাওয়ার কোনো শখ নেই। আমার ড্রাইভার চলে আসছে, তুমি এখন আসতে পারো। আবির তাচ্ছিলর হাসি হেসে বলে। মানুষের চামড়া চকচক করলেই যে ভেতরটা পরিষ্কার হয় না, সেটা তোমাকে দেখলে বোঝা যায়। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। পরের দিন সকাল 9টা। সারা তার চামচা মাহি আর নেশিকে নিয়ে গটগট করে ক্লাসে ঢুকলো। আবির আর রাতুল তখন পেছনে বেঞ্চে বসে ফিসফিস করছে। রাতুলের পকেট নড়াচড়া করছে জ্যান্ত একটা বড় কোনো ব্যাঙ। দোস্ত আবির, আজ যদি এই ব্যাঙ সারাকে না কামড়ায় তবে আমার নাম রাতুল না। কাল রাতেও তোকে যা অপমান করলো। ওকে কামড়াতে হবে না, শুধু একটু ভয় দেখালেই হবে। ওর মেজাজটা আজ একটু বেশিই চড়া। সারা সামনের বেঞ্চে বসে আয়না দেখতে দেখতে বলে। মাহি, তখন তো কালকের ওই শয়তানগুলোর সাথে ফাইট করতে গিয়ে আমার হাতের নখটা ভেঙে গেছে কিনা। ওই আবির না থাকলে হয়তো ড্রাইভারই সামলে নিত, ফালতু এসে ঝামেলা বাড়ালো। টিফিনের ঠিক আগে মোশারফ স্যার ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাচ্ছেন। এই সুযোগে রাতুল পা টিপে টিপে গিয়ে সারা দামি ভ্যানিটি ব্যাগের চেন খুলে ব্যাগটা ভেতরে ঢুকিয়ে দিল। সারা লিপস্টিকটা বের করতো, একটু টাচ আপ করি। সারা ব্যাগ খুলতে হাত ঢোকাতেই চিৎকার দিয়ে উঠল। আ এটা কি পিচ্ছিল মতো কিছু একটা? সারা চিৎকারে পুরো ক্লাস থমকে গেল। সারা ব্যাগটা ঝাড়া দিতে কোটোর চোখা বড় ব্যাংকটা লাফ দিয়ে সারার মাথার উপর পড়ল। সারা ভয়ে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে লাফালাফি শুরু করলো। বাঁচাও বাঁচাও, এটা কি? মোশাররফ স্যার, ক্লাসে ভূত ঢুকেছে। রাতুল বেঞ্চ চাপড়ে হাসতে থাকে। আবির হাসি চেপে গম্ভীর মুখ করে রাখে কোনো মতে। ভূত না সারা, ওটা তোমার দূর সম্পর্কের আত্মীয়। দেখো কেমন আদর করে তোমার মাথায় বসে আছে। আরে স্যার, ব্যাঙ তো উপকারী প্রাণী। মনে হয় সারার দামি পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে চলে আসছে। রাতুল, এই কাজ তোমার ছাড়া আর কারো হতে পারে না। সামনে আসো। সারাকে এভাবে অপদস্থ করার সাহস পাও কোথায়? স্যার, এটা আবির আর রাতুল মিলে করেছে। ওদের আজ টিসি দিয়ে দিন, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। স্যার, রাতুল একাই করেছে তা নয়, আমরা সবাই মিলেই মজার ছলে করেছি। কিন্তু সারা যে সবাইকে ফকিন্নি আর বস্তির ছেলে বলে গালি দেয়, সেটার বিচার কি কোনোদিন হবে? তর্ক করো না আবির। রাতুল আর তুমি দুজনেই কান ধরে 1 ঘন্টা মাঠের রোদে দাঁড়িয়ে থাকবে। আর সারা, তুমি শান্ত হও। ছুটির পর আবির লাইব্রেরিতে গিয়েছিল একটা পুরনো বই জমা দিতে। সেখানে সারা আর তার গ্রুপ আগেই বসে আড্ডা দিচ্ছিল। আবিরকে দেখেই সারা ল্যাং মেরে তাকে ফেলে দিল। কি হলো আবির? মাঠের রোদে দাঁড়িয়ে মাথা কি আরো ঘুরে গেল? মনে রেখো, ব্যাং দিয়ে আমাকে ভয় দেখালে আমি তোমাকে বাঘ দিয়ে খাওয়াবো। আবির নিচে পড়ে গিয়েও শান্তভাবে উঠে দাঁড়িয়ে বলল। সারা, তুমি অনেক নিচে নেমে যাচ্ছ। কাল রাতে তোমাকে বাঁচানোটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওরে বাবা, হিরো সাজতে আসছে। সারা, ওর বইটা কেড়ে নিয়ে পাতা ছিঁড়ে ফেলবো নাকি? না, বই ছিঁড়লে তো পড়াশোনা বন্ধ হবে না। ওর সাইকেলের হাওয়া ছেড়ে দে মাহি, আজ যেন ও হেঁটে হেঁটে বাড়ি যায়।
আবির দেখলো তার সাইকেলের দুটো চাকারই হাওয়া ছাড়া। সে পকেটে হাত দিয়ে দেখলো একটা টাকাও নেই যে হাওয়া দেবে। সে সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে সারার দামি গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। সারা জানালা দিয়ে মুখ বের করে তাকে ভেঙচি কাটলো। রাতুল আবিরের পাশে এসে বলে, দোস্ত অনেক হয়েছে, মেয়েটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার আমরা কি ওর বাবার পলিটিক্যাল অফিসে গিয়ে হামলা করব? না রাতুল, নেতার মেয়েকে পলিটিক্স দিয়ে হারানো যাবে না। ওকে ওর অহংকারের জায়গা থেকেই নামাতে হবে। কাল স্কুলে আমরা সবাই মিলে একটা বড় স্কুল পালানোর নাটক সাজাবো, যাতে দোষটা সারার উপর পড়ে। পরের দিন সকালবেলা স্কুলে এক অদ্ভুত থমথমে পরিবেশ। আবির, রাতুল আর সিয়াম স্কুলের পেছনে আমতলায় বসে ফন্দি আটছে। তাদের প্ল্যান হলো আজ তারা এমন এক নাটক করবে যাতে সারাকে স্কুলের ডিসিপ্লিন কমিউনিটির সামনে ভিলেন বানানো যায়। অন্যদিকে সারা আজ আরও বেশি উগ্র। সে ভাবছে আবিরকে কাল সাইকেলে ঠেলতে দেখে সে জিতে গেছে। ক্লাসের প্রথম পিরিয়ড চলছে। কড়া মেজাজের ইংরেজি শিক্ষিকা সুলতানা ম্যাম ব্ল্যাকবোর্ডে লিখছেন। আবির হঠাৎ দাঁড়িয়ে গেল। ম্যাম, আমার ব্যাগ থেকে আমার জমানো ফর্ম ফিল আপের 500 টাকা চুরি হয়েছে। আমি নিশ্চিত ক্লাসের কেউ নিয়েছে। কি বলছো আবুল? এই ক্লাসে চুরির মতো ঘটনা কার উপর তোমার সন্দেহ? আবির সরাসরি সারার দিকে তাকিয়ে বলে, সন্দেহ না ম্যাম, আমি যখন মাঠে শাস্তির জন্য দাঁড়িয়েছিলাম তখন সারা আমার বেঞ্চের আশেপাশে ঘুরঘুর করছিল। সারা, তুমি কি আমার ব্যাগটা চেক করছিলে? সারা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে, হোয়াট? তোমার ওই সস্তা ব্যাগের আশেপাশে আমি যাব? আমি 1 সেকেন্ডে তুড়ি মারলে কোটি কোটি টাকার বন্যা ভাসিয়ে দিতে পারি। আমি কে তা ভুলে গেছো নাকি? ম্যাম, ও নির্ঘাত মিথ্যা বলছে আমাকে ফাঁসাতে। ম্যাম, সারা কাল আবিরের সাইকেলে হাওয়া ছেড়ে দিয়েছে, সেটা সবাই দেখেছে। ও তো আবিরের পিছনেই লেগে আছে। হতে পারে চুরির উদ্দেশ্যে না, আবিরকে বিপদে ফেলার উদ্দেশ্যে করতেই পারে। এটা অসম্ভবের কিছু নয়। সারার টাকার প্রয়োজন নেই তা ঠিক, তবে সারার মজা নেওয়ার বেশ প্রয়োজন আছে। সারা, তোমার ব্যাগটা চেক করতে দাও। ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ম্যাম যখন সারার দামি লেদার ব্যাগ চেক করতে গেলেন তখন সারার আগে থরথর করে কাঁপছে। ম্যাম ব্যাগ ঝাড়া দিতে ভেতরে দামি মেকআপ কিটের সাথে বেরিয়ে এলো আবিরের সেই পুরনো 500 টাকার নোট। আসলে আবির যখন ম্যামের দিকে পিঠ দিয়েছিল তখন রাতুল চুপি চুপি নোটটা সারার ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে দিয়েছিল। এটা আমার না, আই সোয়ার। এটা এই বস্তির ছেলেগুলো আমার ব্যাগে রেখেছে। চুপ করো সারা। বাবার পাওয়ার আছে বলে তুমি যা ইচ্ছে করবে? এখনই প্রিন্সিপালের রুমে চলো। সারা প্রিন্সিপালের রুমে কান্নাকাটি করছে আর নালিশ করছে। এদিকে আবির জানে সারা এর বদলা নেবেই। টিফিনের পর আবির তার গ্যাংকে সিগন্যাল দিল। দোস্ত, সারা এবার ওর বাবার গুন্ডাদের ডাকবে। আমাদের এখনই স্কুল বাউন্ডারি পার হতে হবে। সারাকে একটা মেসেজ দিয়ে দে যে আমরা স্কুলের পেছনের পুরনো ক্লাবে আছি। কিন্তু বাউন্ডারি তো অনেক উঁচু, আর দারোয়ান কাকা তো কেটে লাঠি নিয়ে বসে আছে। আরে, বাউন্ডারির পিছনের দিকের গাছটা দিয়ে নামা যাবে, চল জলদি। আবির, রাতুল আর সিয়াম দেওয়াল টপকে লাফ দিল। ঠিক তখনই দারোয়ান কাকা শীষ দিয়ে উঠল। তারা পরিমরি করে দৌড়ে বকুলতলার জঙ্গল দিয়ে পালিয়ে গেল। সারা দূর থেকে এটা দেখল। তার চোখে তখন খুনের নেশা। সে ভাবল, আজ এদেরকে আমি এমন শিক্ষা দেব যা ওরা জন্মে ভুলবে না। স্কুল থেকে কিছুটা দূরে নির্জন এক পুরনো ক্লাব ঘর, ধুলোবালিতে ভরা। আবিরা সেখানে পৌঁছে হাঁপাচ্ছে। হঠাৎ দেখলো 3টে কালো রঙের বাইক ক্লাবের সামনে এসে থামলো। বাইক থেকে নামলো এলাকার নামকরা বখাটের সজল আত্মার বাহিনী। তাদের হাতে চেন আর হকি স্টিক। পেছনে সারার দামি গাড়িটা এসে থামলো। সারা গাড়ি থেকে নেমে দর্পভাবে বলে, কি হলো আবির? খুব তো ঢং দেখাচ্ছিলে স্কুলে। আমার ব্যাগে টাকা ঢুকিয়ে আমাকে চোর বানিয়েছিস। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। সারা আপা, আপনি সাইডে দাঁড়ান। এই ফকিরের বাচ্চাদের হাড়গুলো আজ আমি গুঁড়া করে দেব। আবির শান্তভাবে সারার দিকে এগিয়ে গিয়ে বলে, সারা, তুমি অনেক নিচে নেমে গেছো। বন্ধুদের মাঝে ঝামেলা মেটানোর জন্য গুন্ডা ডাকতে হয়? এটা কি তোমার সাহসিকতা? বেশি কথা বলিস না।
সজল হকি স্টিক দিয়ে আবিরের মাথায় আঘাত করতে চাইল, কিন্তু আবির দ্রুত সরে গিয়ে সজলের পেটে এক লাথি মারল। শুরু হলো ভয়াবহ মারপিট। সিয়াম আর রাতুলও ঝাঁপিয়ে পড়ল। আবির একা তিনজনের সাথে লড়ছে, তার কপাল ফেটে রক্ত পড়ছে, কিন্তু সে থামছে না। সে একজনের হাত থেকে চেন কেড়ে নিয়ে সেটা দিয়ে সজলকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। আবির রক্তাক্ত অবস্থায় সারার দিকে তাকিয়ে বলে, দেখলে তো তোমার বাবার টাকা দিয়ে কেনা শক্তি আমার ইগোর কাছে কত তুচ্ছ। এই সজলরা তোমার কেনা চাকর হতে পারে, কিন্তু তারা লড়াই করতে জানে না। মারপিট দেখে সারা এবার সত্যি ভয় পেয়ে গেল। সে ভাবেনি আবির এভাবে পাল্টা আঘাত করবে। সজলেরা যখন মার খেয়ে পালিয়ে গেল তখন সারা একা দাঁড়িয়ে কাঁপছে। আবির তার রক্তাক্ত হাতটা নিয়ে সারার খুব কাছে গিয়ে দাঁড়ালো। কি হলো এবার? তোমার বাবার বডিগার্ডদের ডাকো, নাকি পুলিশের ভয় দেখাবে? সারা, তোমার এই নামি দামি জামা কাপড় আর দামি গাড়ির নিচে একটা পচা মন লুকিয়ে আছে। আজ তোমাকে আমি কিছুই করব না, কিন্তু মনে রেখো, অহংকার পতনের মূল। তুমি তুমি আমার গায়ে হাত তুলবে? মেয়েদের গায়ে হাত তোলা আমার বংশে নেই, কিন্তু তোমার এই জঘন্য ব্যবহার যদি না পাল্টাও, তবে একদিন তুমি একাই থেকে যাবে। তোমার এই মাহি নিশিরা তখন পাশে থাকবে না। আবির সেখান থেকে চলে এলো। আবিরা যখন আবার চুপি চুপি স্কুলে ঢুকলো তখন তাদের অবস্থা খুব খারাপ। রিয়া দৌড়ে এসে আবিরকে একটা কোণায় নিয়ে গেল। সে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। রিয়া আবিরের ক্ষত পরিষ্কার করতে করতে কাঁদছে। আবির ভাই, তুমি কেন ওর সাথে পাঙ্গা নিতে চাও? মেয়েটা মানুষ না, ও একটা দানব। দেখো তো কত রক্ত বেরোচ্ছে। রিয়া, দানবকে মানুষ করার একটাই উপায়, তাকে আয়না দেখানো। আজ ওকে আমি আয়না দেখিয়ে আসলাম, ও এখন বুঝবে একা হওয়ার ভয় কতটা। দূর থেকে সারা এই দৃশ্য দেখছে। রিয়ার চোখের জল আর আবিরের সেই শান্ত কিন্তু দৃঢ় চাহনি তাকে প্রথমবার ভাবাতে শুরু করলো। সে কি সত্যি খুব খারাপ, নাকি সে তার অহংকারের আড়ালে নিজের একাকিত্ব ঢাকছে? কিন্তু পরক্ষণেই সে মাথা ঝাড়া দিয়ে উঠল। না, সে সারা, সে হাঁটতে পারে না। গতকালে সেই রক্তক্ষয়ী ক্লাবে মারপিটের পর আজ স্কুলে এক অস্বাভাবিক নীরবতা। আবিরের কপালে একটা সাদা ব্যান্ডেজ, যা দেখে পুরো স্কুলের ছাত্রছাত্রীরা কানাঘুষা করছে। সারা আজ অনেক দেরি করে স্কুলে এসেছে। তার পরনে দামি স্পোর্টস ট্র্যাক স্যুট, চোখে মুখে এক অদ্ভুত জেদ। আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন। সারা জানে সে মাঠেই সে আবিরের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে পারবে, কারণ স্পোর্টসের সব সরঞ্জাম আর প্র্যাকটিসের কোচ তার বাবার টাকাই কেনা। সকাল 9টা, রোদে তপ্ত অ্যাসেম্বলি গ্রাউন্ডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সব ছাত্রছাত্রী। মোশাররফ স্যার বেত হাতে সামনে পায়চারি করছেন, তার চোখে চশমার আড়ালে অগ্নিদৃষ্টি। মোশাররফ স্যার গগন বিদারী চিৎকারে বলে, আবির, রাতুল, সিয়াম, লাইনের সামনে আসো। আবিরা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালো। পুরো স্কুল তখন থমথমে। সারা একটু দূরে দাঁড়িয়ে বাঁকা হাসছে। সেই সকালে মোশাররফ স্যারকে উস্কানি দিয়ে এসেছে। কাল টিফিনের পর তোমরা কোথায় ছিলে? গার্ড রিপোর্ট করেছে তোমরা দেওয়াল টপকে পালিয়েছ। আর আবির, তোমার কপালে এই ব্যান্ডেজ কেন? তোমরা কি বাইরে গিয়ে মারপিট করেছ? এই আইডিয়াল স্কুলের নাম ডুবানোর অধিকার তোমাদের কে দিয়েছে? স্যার, দেওয়াল টপকানো ভুল ছিল, স্বীকার করছি, কিন্তু মারপিট আমরা ইচ্ছা করে করিনি, আমাদের উপর হামলা হয়েছিল। আবির মাথা নিচু করে কথা বলছিল। সারা মাঝখান থেকে টিপ্পনি কেটে বলে, স্যার, আসলে ওরা পাড়ার মাস্তানদের সাথে ঘোরে। ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের মতো ভালো স্টুডেন্টদের সিকিউরিটি এখন হুমকির মুখে। চুপ করো সারা। আবির, আজ তোমাদের ডিসিপ্লিনার কমিটি থেকে সাসপেন্ড করা হতো, কিন্তু যেহেতু আজ স্পোর্টস শুরু হচ্ছে তাই আমি তোমাদের ছাড় দিচ্ছি। তবে একটা শর্ত, আজকের আন্তঃশ্রেণী 100 মিটার দৌড় আর লং জাম্পে যদি তোমরা ফার্স্ট না হতে পারো তবে কাল তোমাদের টিসি দিয়ে দেওয়া হবে। যাও। দুপুর 12টা, মাঠের চারিদিকে ছাত্রছাত্রীদের চিৎকার। 100 মিটার দৌড়ের ট্র্যাকে আবির আর সিয়াম পজিশন নিয়েছে। পাশের ট্র্যাকে সারা ছোট ভাই এবং তার গ্যাংয়ের সেরা অ্যাথলেট জিসান। সারা ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে জিসানকে ইশারা করলো। জিসান আবিরের ঠিক পাশের ট্র্যাকেই ছিল। আবির, আজ তোর পা যদি আমি অকেজো না করি
তবে আমার নাম সারা না। দৌড়াতে তো সবাই পারে, ল্যাং মারাটা শিখতে হয়। বাঁশি বাজার সাথে সাথে সবাই দৌড় শুরু করলো। আবির বাতাসের বেগে এগোচ্ছে, কিন্তু ঠিক 50 মিটারের মাথায় জিসান ইচ্ছে করে নিজের ট্র্যাক ছেড়ে আবিরের পায়ের সামনে পা বাড়িয়ে দিল। আবির সামলাতে না পেরে ছিটকে পড়ল বালুর ওপর। তার কপালে থাকা ব্যান্ডেজটা খুলে রক্ত ঝরতে শুরু করলো। ও রিয়া, আবির, উঠে দাঁড়াও। সারা তখন তালি বাজিয়ে হাসছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবির উঠে দাঁড়ালো। তার চোখে তখন জল নয় আগুন। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার দৌড়াতে লাগলো। জিসান তখন ফিনিশিং লাইনের খুব কাছে, কিন্তু আবির যেন এক অতিমানবীয় শক্তিতে শেষ 10 মিটারে জিসানকে ছাড়িয়ে কি ফিনিশিং রিবনটা স্পর্শ করলো। পুরো মাঠ তখন আবির আবির শব্দে কেঁপে উঠল। বিকেলবেলা মাঠের হইচই থেকে দূরের লাইব্রেরিতে একা বসে আছে সারা। জিসান হেরে যাওয়ায় তার খুব মেজাজ খারাপ, কিন্তু তার মনের ভেতরে আবিরের সেই রক্তাক্ত অবস্থায় ফিনিশিং লাইন পার করার দৃশ্যটা বারবার বাজছে। ঠিক তখনই আবির সেখানে ঢুকলো এক গ্লাস পানি নিতে। খুব তো হিরো সাজার চেষ্টা করছিলে মাঠে, রক্তারক্তি করে কি লাভ হলো? কাল তো স্যার তোমাকে এমনিতেও বের করে দেবে। আবির পানির গ্লাস হাতে নিয়ে সারার সামনে গিয়ে দাঁড়ালো। সারা, তুমি জিসানকে দিয়ে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলে, তাই না? তোমার টাকা হয়তো ট্র্যাকে লোক কিনতে পারে, কিন্তু মানুষের জেদ কিনতে পারে না। তুমি কেন এতটা নিচু হও সব সময়? আমি তোমার কি ক্ষতি করেছি? সারা চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলে, তুমি আমার ইগোতে আঘাত করেছো। তুমি প্রথম দিন আমার সিট ছাড়োনি। তুমি সবার সামনে আমাকে চুরির নাটক করেছো। আমি তোমাকে ধ্বংস না করা পর্যন্ত থামবো না। ইগো? যে ইগো মানুষের রক্ত দেখতে পছন্দ করে, সেটা ইগো না সারা, ওটা একটা অসুখ। আজ আমি জিতলাম কারণ আমার জেদ ছিল তোমার অন্যায়ের বিরুদ্ধে। ভালো থেকো। আবির চলে যাওয়ার সময় তার পায়ে রক্ত লাইব্রেরি মেঝেতে ছাপ পড়ে গেল। সারা স্থির হয়ে সেই রক্তের ছাপের দিকে তাকিয়ে রইল। তার ভেতরটা কেন জানি আজ হাহাকার করে উঠল। সে কি সত্যি অপরাধী? সে কি সত্যি আবিরের ক্ষতি করতে গিয়ে নিজেকেই ছোট করেছে? সন্ধ্যাবেলা সারাদের আলিশান ড্রয়িং রুমে বসে আছেন সারার বাবা, প্রভাবশালী নেতা জনাব কাদের সাহেব। সারা তার কোলে মাথা রেখে শুয়ে আছে। মাহি আর নিশি পাশে বসে সারা নামে মিথ্যা বিচার দিচ্ছে। আঙ্কেল, ওই আবির ছেলেটাই সবাই নামে স্কুলে নোংরা কথা ছড়ায়। আজ তো ও জিশানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দৌড়ানোর সময়। কে এই আবির? এত সাহস কার যে আমার মেয়ের চোখে পানি আনে? সারা মা, তুই চিন্তা করিস না, কাল স্কুলের স্পোর্টস ডে এর সমাপনী অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসাবে আসছি। ওই ছেলেকে আমি সবার সামনে এমন শিক্ষা দেব যে ও আর কোনো দিন মাথা তুলতে পারবে না। সারা মনে মনে হঠাৎ চমকে উঠল। সে আবিরকে ঘৃণা করে ঠিকই, কিন্তু বাবার হাতে আবিরের বড় কোনো ক্ষতি হোক সেটা সে চায় না। সে আবিরকে ভয় দেখাতে চেয়েছিল, জীবন ধ্বংস করতে নয়। রাত 1টা। আবিরের ছোট ছাপড়া ঘরের সামনে কয়েকটা বাইকের শব্দ শোনা গেল। আবির আর তার মা ঘুমিয়েছিলেন। হঠাৎ কে যেন দরজায় লাথি মারতে শুরু করলো। জানালা দিয়ে একটা জ্বলন্ত মশাল ভেতরে ফেলে দেওয়া হলো। মা, ওঠো, ঘরে আগুন লেগেছে। আবির কোনো মতে তার মাকে নিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলো সজলের নেতৃত্বে একদল গুন্ডা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আবিরের পড়ার টেবিল আর বইগুলো টেনে বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দিল। আবির, কাল স্কুলে প্রধান অতিথি পা ধরে মাফ চাইবি, না হলে পরশু তোর এই ঘর থাকবে না। এটা সবার বাবার অর্ডার। আবির তার জ্বলন্ত বইগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণা দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলটা ছিল প্রতিজ্ঞার। সে বুঝে গেল এখন আর শুধু স্কুল নয়, লড়াইটা অস্তিত্বের। গত রাতের সেই বিভীষিকাময় আগুনে লেলিহান শিকা এখনও আবিরের চোখের সামনে ভাসছে। তার আদো পোড়া বইগুলো ছাই তখনও বাতাসে উঠছে। আবির সারা রাত ঘুমায়নি। তার চোখে ঘুম ছিল না, ছিল এক জ্বলন্ত প্রতিজ্ঞা। অন্যদিকে সারা আজ সকালে যখন খবর পেল সজলরা আবিরের ঘরে আগুন দিয়েছে, তার মনের ভেতর প্রথমবারের মতো একটা প্রচণ্ড কাঁপুনি দিয়ে উঠল। সে তো শুধু চেয়েছিল আবিরকে একটু নিচু করতে, কিন্তু কারোর মাথা গোজার ঠাই পুড়িয়ে দেওয়া, এটা সে মেনে নিতে পারছে না। আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন সারার বাবা, প্রভাবশালী নেতা জনাব কাদের সাহেব। ভোর 5টা। আবির তার আধো পড়া ঘরটার সামনে দাঁড়িয়ে আছে। তার মা এক কোণে বসে কাঁদছেন। আবিরের পরনে সে পুরনো স্কুল ইউনিফর্ম,
যা সে কোনো মতে আগুন থেকে বাঁচাতে পেরেছে। তার প্রিয় অঙ্ক খাতাটা, যেটাতে সে সারা বছর কষ্ট করে নোট করেছিল, সেটা এখন কালো ছাই। আপনি নিচু হয়ে সেই ছাইগুলোতে হাঁটতে নিল। তার হাত কাঁপছে, কিন্তু চোখ দুটো পাথরের মতো স্থির। বাবা আবির, আজ আর স্কুলে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। আমরা এই এলাকা ছেড়ে চলে যাই, চল। আবিরের মা হাহাকার করে ওঠে আবির মায়ের হাত ধরে। না মা, আজ যদি আমি না যাই তবে ওই ছাইগুলোর কোনো দাম থাকবে না। ওরা আমার ঘর পুড়িয়েছে, কিন্তু আমার সাহস পোড়াতে পারেনি। আজ আমি ওদের চোখে চোখ রেখে জবাব দেব। আবির তার ব্যাগে ওই আদপড়া বইয়ের কিছু অংশ ভরে নিল। সে আজ স্কুলে সেই মাঠে যাবে যেখানে তাকে অপমান করার জন্য রাজকীয় মঞ্চ সাজানো হয়েছে। পথে তার দেখা হলো রাতুল আর সিয়ামের সাথে। তারা আবিরের ঘরের অবস্থা দেখে থমকে দাঁড়ালো। আবির, আজ আমরা কেউ স্কুলে যাব না। আজ আমরা সজলের আস্তানায় গিয়ে হামলা করব। না রাতুল, মারপিট করে ওদের সাথে জেতা যাবে না। আজ আমাদের লড়তে হবে হাজার হাজার মানুষের সামনে, যেখানে সারার বাবা মঞ্চে বসে থাকবে। তোরা শুধু আমাদের সাথে থাকিস। সকাল 10টা। স্কুলের বিশাল মাঠ আজ পতাকায় সাজানো। মাঠের মাঝখানে এক রাজকীয় প্যান্ডেল। সেখানে গদিওয়ালা চেয়ারে বসে আছেন জনাব কাদের সাহেব। তার দুই পাশে বডিগার্ডরা দাঁড়িয়ে। মোশাররফ স্যার এবং প্রিন্সিপাল স্যার খুব বিনয়ের সাথে তার আপ্যায়ন করছেন। সারা মঞ্চের একপাশে সোফায় বসে আছে, কিন্তু তার দৃষ্টি মাঠের গেটের দিকে। সে বারবার ভাবছে, আবি কি আজ আসবে, নাকি সে ভয়ে পালিয়েছে। ঠিক তখনই গেট দিয়ে আবিকে ঢুকতে দেখা গেল। তার ইউনিফর্মে ছাইয়ের দাগ, কপালে সেই পুরনো ব্যান্ডেজ। সারা এক মুহূর্তের জন্য শিউরে উঠল। আবির, তুমি কেন আসলে? আজ তো বাবা তোমাকে সবার সামনে অপমান করবে। চলে যাও আবির, আজকের দিনটা তোমার জন্য নিরাপদ না। সারা মনে মনে যখন এসব ভাবছিল, তখন মাহি সারার কানে কানে ফিস ফিস করে বলে, দেখ সারা, ওই ভিখারিটা এখনো আসছে। দেখিস আজ আঙ্কেল ওকে কেমন শিক্ষা দেয়। ওর ঘর পড়ানোটা জাস্ট একটা ট্রেলার ছিল। চুপ কর মাহি, ঘর পোড়ানো কোনো বাহাদুরি না। তুই জানিস ওর মা একা থাকে, এটা অনেক বেশি হয়ে গেছে। আরে সারা, তুই ওর জন্য মায়া দেখাচ্ছিস নাকি? ও তো তোকে কাল লাইব্রেরিতে কত কথা শোনালো। সারা উত্তর দিল না। সে দেখল আবি ধীর পায়ে মাঠের এক কোণে গিয়ে তার বন্ধুদের সাথে দাঁড়ালো। তার চেহারায় কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা আছে। দুপুর 12টা। পুরস্কার বিতরণের সময় হয়েছে। মোশাররফ স্যার মাইকে কাদের সাহেবের নাম ঘোষণা করলেন। কাদের সাহেব মঞ্চে দাঁড়িয়ে এক দীর্ঘ ভাষণ দিতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি আবিরের দিকে ইঙ্গিত করলেন, এই স্কুলে অনেক মেধাবী ছাত্র আছে, কিন্তু কিছু কিছু ছাত্র আছে যারা এই স্কুলের পরিবেশ নষ্ট করেছে। আমি শুনেছি গতকাল এক ছাত্র আমাদের স্কুলের ডিসিপ্লিন ভেঙেছে, এমনকি সে আমার মেয়ের গায়ে হাত তোলার চেষ্টাও করেছে। আবির, সামনে এসো। পুরো মাঠ নিস্তব্ধ। হাজার হাজার চোখ আবিরের দিকে। আবি ধীর পায়ে মঞ্চের নিচে গিয়ে দাঁড়ালো। কাদের সাহেব তার পকেট থেকে এক বান্ডিল টাকা বের করলেন। তোমার মতো ছেলেদের শুধরানোর জন্য দুটো জিনিস লাগে, হয় ভয় না হয় টাকা। আমি শুনেছি তোমার ঘর পুড়ে গেছে, এই নাও 10,000 টাকা, এটা দিয়ে নতুন ঘর করো। কিন্তু শর্ত হলো আজ সবার সামনে তোমাকে সারার পা ধরে ক্ষমা চাইতে হবে যে তুমি আর কোনোদিন ওর পথে আসবে না। মাঠে তখন ফিসফাস শুরু হয়েছে। মোশাররফ স্যার অস্বস্তিতে ঘামছেন, কিন্তু নেতার মুখের উপর কথা বলার সাহস তার নেই। সারা মঞ্চের উপর থেকে দেখছে। তার মনে হচ্ছে সে এখনই চিৎকার করে সব থামিয়ে দেবে। আবির টাকাগুলো নিল না। সে তার ব্যাগ থেকে সেই আদপোড়া বইগুলো আর এক মুঠো চাই বের করে মঞ্চের উপর ছিটিয়ে দিল। সবাই স্তব্ধ হয়ে গেল। আবির মাইকের স্ট্যান্ডটা টেনে নিয়ে কথা বলতে শুরু করলো। জনাব কাদির সাহেব, আপনার এই টাকার বান্ডিল দিয়ে হয়তো আমার ঘর মেরামত হবে, কিন্তু আমার এই পুড়ে যাওয়া বইগুলোর জ্ঞান কি আপনি ফেরত দিতে পারবেন? আমার মা সারা রাত খোলা আকাশের নিচে কেঁদেছে। আপনার এই টাকা কি সেই চোখের জল মুছতে পারবে? আমি সারার পা ধরব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। অন্যায় আপনি করেছেন আপনার ক্ষমতার দাপট দেখিয়ে। আপনি নেতা হতে পারেন, কিন্তু আপনি একজন বাবা হিসাবে ব্যর্থ। আবির, থামো। তুমি কার সাথে কথা বলছো জানো? জানি স্যার, আমি একজন অপরাধীর সাথে কথা বলছি। সারা, তুমি চেয়েছিলে না আমাকে নিচু করতে? এই দেখো, আজ আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে কথা বলছি। তোমার এই সোনার চামচ দিয়ে কেনা জীবন আমার এই ছায়ের কাছে হেরে গেছে। আজই আমি এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো সারা, ক্ষমতা চিরস্থায়ী নয়।
কিন্তু মানুষের ঘৃণা চিরস্থায়ী। আবি তার আইডি কার্ডটা মঞ্চে ফেলে দিয়ে ঘুরে হাঁটা দিল। রাতুল, সিয়াম, রিয়া আর বাকি বন্ধুরা এক একে তাদের আইডি কার্ডগুলো মঞ্চে ফেলে আবিরের পেছনে গিয়ে দাঁড়ালো। পুরো স্কুলের ছাত্রছাত্রীরা তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে। তারা দেখলো এক সাধারণ ছেলে তার প্রতাপশালী নেতার দর্প চূর্ণ করে যাচ্ছে। আবি চলে যাওয়ার পর সারা আর বসে থাকতে পারল না। সে দেখলো তার বাবা মঞ্চে দাঁড়িয়ে রাগে কাঁপছেন আর সজলকে ইশারা করছেন আবিরকে ধরার জন্য। সারা এবার প্রথমবার তার বাবার সামনে রুখে দাঁড়ালো। বাবা থামাও এসব, তুমি যা করেছো তার জঘন্য, আমি তোমাকে ঘৃণা করি। সারা, তুই আমার মুখে মুখে কথা বলছিস ওই ছোট লোকের বাচ্চার জন্য? ও ছোট লোক না বাবা, ছোট লোক আমরা, যার মন এত বড় যে ঘর পড়ে যাওয়ার পরেও সে ভিক্ষা নেয়নি, সে আমাদের চেয়ে অনেক বড় লোক। আমি আজই ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। সারা মঞ্চ থেকে নেমে দৌড়ে মাঠের বাইরে গেল, কিন্তু আবির তখন অনেক দূরে। সারা রাস্তার মোড়ে গিয়ে দেখলো আবির তার মাকে নিয়ে এক রিকশায় চড়ে চলে যাচ্ছে। সারা চিৎকার করে ডাকলো, আবির শোনো। কিন্তু আবির একবারও পেছন ফিরে তাকালো না। সারার চোখে জল তখন বাদ মানছে না। সে বুঝতে পারলো সে যা হারিয়েছে তা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব না। সে আবিরকে নয়, সে নিজের মনুষ্যত্বকে হারিয়েছে। গতকালে সেই প্রলয়ঙ্কারী ঘটনার পর আজ স্কুলের পরিবেশ যেমন এক শ্মশান। যে মাঠে গতকাল উৎসব হওয়ার কথা ছিল সেখানে আজ কেবল পড়ে আছে আবিরের সেই আধো পড়া বইয়ের ছাই আর মঞ্চের ওপর চিরপড়া কিছু রঙিন কাগজ। আবির চলে গেছে, তার আইডি কার্ডটা এখনও প্রিন্সিপাল স্যারের টেবিলের এক কোণে অবহেলায় পড়ে আছে। সারা আজ স্কুলে আসেনি, সে তার আলিশান ঘরে দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে আছে। তার কানে এখনও বাজছে আবিরের সেই শেষ কথাগুলো। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ঘৃণা চিরস্থায়ী। সারা আজ প্রথমবারের মতো বুঝতে পারছে তার বাবার অঢেল সম্পদ তাকে শান্তি দিতে পারছে না, উল্টো এক বিশাল অপরাধবোধের দেওয়াল তাকে চারপাশ থেকে চেপে ধরেছে। সকাল 10টা। সারাদের বাড়ির বিশাল ড্রয়িং রুমে কাদের সাহেব বসে আছেন। তার সামনে সজল দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। কাদের সাহেবের হাতে একটি দামি চড়ুট, কিন্তু তার মুখটার আগে লাল হয়ে আছে। সজল, এই ছেলেটা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেল হাজার হাজার মানুষের সামনে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলে? আমি চাই ওই ছেলেটা যেন এই শহরে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। যেখানে ও যাবে সেখানে ওকে বাধা দেবে। আঙ্কেল, ও তো মাকে নিয়ে রিক্সা করে পালিয়েছে, কোথায় গেছে এখনো জানি না, তবে খুঁজে বের করবই। ঠিক তখনই সারা ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। তার চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার হাতে আবির সেই আধো পড়া অঙ্ক খাতার একটা ছেঁড়া পাতা, যেটা সে কাল মাঠ থেকে কুড়িয়ে এনেছিল। বাবা অনেক হয়েছে, আর কতটুকু নিচে নামবে তুমি? একটা ছেলের বই পড়িয়েছো, ঘর পড়িয়েছো, এখন কি ওর জানটা নিতে চাও? সারা, তুই কার সাথে কথা বলছিস? দেখ, আমি যা করেছি সব তোর অপমানের বদলা নেওয়ার জন্য করেছি। মিথ্যে কথা, তুমি তোমার ইগোর জন্য করেছো। আমি কোনোদিন বলিনি ওর ঘর পুড়িয়ে দিতে। বাবা তুমি আজ থেকে আমার জন্য কোনো টাকা খরচ করবে না। তোমার এই কালো টাকার গন্ধ আমি আর সইতে পারছি না। আমি আজই আবিরকে খুঁজে বের করব এবং ওর পা ধরে ক্ষমা চাইবো, যেটা তুমি ওকে দিয়ে করাতে চেয়েছিলে। খবরদার সারা, তুই ওই ফকিরের ছেলের কাছে যাবি না। যদি যাস তবে মনে রাখিস তুই আমার মেয়ে হওয়ার অধিকার হারাবি। তোমার মেয়ে হওয়ার চেয়ে ওই ছাইগুলোর সঙ্গী হওয়া অনেক বেশি সম্মানের বাবা। আমি চললাম। শহরের এক প্রান্তে এক নোংরা রিক্সা গ্যারেজ, টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ছে। আবির সেখানে বসে একটি রিক্সার চাকা সারাই করছে। তার সাদা স্কুল ইউনিফর্মটা এখন তেল আর গ্রিসে কালো হয়ে গেছে। পাশে একটা ছোট্ট চৌকিতে তার মা শুয়ে আছে। আবিরের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন তার একমাত্র লক্ষ্য মাকে দুবেলা খাওয়ানোর আর থাকার একটা মাথা গোজার ঠাঁই করা। কিরে আবির, স্কুল তো ছাড়লি, এখন কি সারা জীবন এই চাকা ঘোরাবি? তুই তো পড়াশোনায় ভালো ছিলি। চাকা ঘোরানোটাই এখন আমার ভাগ্য চাচা। কলম ধরার হাত এখন বেঞ্চ ধরছে। অন্তত কেউ তো আর আমার এই লোহার চাকা পোড়াতে আসবে না। বাবা, আমার জন্য তোকে এই দশা ভোগ করতে হচ্ছে। আমি যদি না থাকতাম তবে তুই হয়তো আজ ক্লাসে থাকতি। ওসব কথা বলো না মা। স্কুল থেকে আমাকে বের করতে পেরেছে ঠিকই, কিন্তু আমার ভেতর থেকে জেদটা বের করতে পারিনি। আজ হয়তো আমি রিক্সা ঠিক করছি, কিন্তু কাল আমি নিজের পায়ে ঠিকই দাঁড়াবো। ক্ষমতার দাপট একদিন শেষ হবেই।
আবির যখন কথাগুলো বলছিল তখন তার চোখে জল ছিল না, ছিল এক কঠিন পাথর। সে জানে এই শহরে তার জন্য কোনো দরজা খোলা নেই। কাদের সাহেবের লোকেরা তাকে কোনো কাজ করতে দিচ্ছে না। এই রিক্সা গ্যারেজটাই তার শেষ আশ্রয়। সারা তার দামি গাড়ি ফেলে দিয়ে পায়ে হেঁটে রাস্তায় নামলো। সে চেনে না আবির কোথায় থাকতে পারে। সে প্রথমে গেল রাতুলের বাড়িতে। রাতুল আর সিয়াম তখন এক গলির মোড়ে মন খারাপ করে বসেছিল। সারাকে দেখে তারা ক্ষিপ্ত হয়ে উঠল। এখানে কেন আসছো সারা? বাবার ক্ষমতা দিয়ে কি এখন আমাদের পাড়াতেও আগুন লাগাবে? চলে যাও এখান থেকে। আবির নেই, আমাদের বন্ধু নেই। এখন তো তুমি খুশি, তাই না? পুরো স্কুল তো এখন তোমার বাবার। নিচু স্বরে চোখে জল নিয়ে বলে, তোমরা আমাকে যা ইচ্ছা বলতে পারো, কিন্তু প্লিজ আমাকে একবার বলো আবির কোথায়। আমি ওকে ফেরত আনতে চাই, আমি ওকে সাহায্য করতে চাই। সাহায্য? তুমি সাহায্য করবে? তোমার দেওয়া একটা টাকাও ও নেবে না। ও অনেক বেশি আত্মসম্মানীয়। ও এখন এক রিক্সা গ্যারেজে কাজ করছে নিজের জীবন বাঁচাতে। তোমাকে সেখানে দেখলে ও হয়তো আরো বেশি কষ্ট পাবে। আমি ওর কষ্টের ভাগ নিতে চাই। প্লিজ রাতুল, আমাকে ঠিকানাটা দাও। আমি কথা দিচ্ছি আমি আর আগের মতো অহংকার করব না। আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। সারা চোখে জল আর আকুতি দেখে রাতুলের মন একটু গড়ল। সে বুঝতে পারল সারা সত্যিই পাল্টে গেছে। সে তাকে ঠিকানা দিয়ে দিল। বিকালবেলা কাদা আর আবর্জনায় ভরা গ্যারেজের সামনে একটি দামি সালোয়ার কামিজ পরা মেয়েকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। সারা দেখল আবির শার্ট ছাড়া কেবল একটি নোংরা গেঞ্জি পরে রিকশার চাকা ঘোরাচ্ছে। তার সেই উজ্জ্বল চেহারাটা এখন রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। সারা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এ কি সেই আবির যে ক্লাসে অঙ্কের সমাধান করত, যার কণ্ঠে কাল বজ্রপাত শোনা গিয়েছিল? আবির আবির চাকা ঘোরানো থামিয়ে স্থির হয়ে গেল। সে পেছনে ফিরে দেখল সারা দাঁড়িয়ে আছে। আবিরের চোখে কোনো ঘৃণা নেই, কেবল এক গভীর শূন্যতা। আপনি এখানে কেন সারা? আপনার পায়ের জুতোটা নষ্ট হয়ে যাবে এই কাদায়। এখানে কোনো এসি নেই, কোনো রাজকীয় মঞ্চও নেই। আপনি ভুল জায়গায় চলে এসেছেন। সারা আবিরের পায়ের কাছে বসে পড়ে। আবির আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম না বাবা এমনটা করবে। আমি তোমার সব বই কিনে দেব, আমি তোমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। প্লিজ তুমি এখানে কাজ করো না। শান্তভাবে সারার হাত থেকে নিজের পা সরিয়ে নিয়ে বলে, টাকা দিয়ে বই কেনা যায় সারা, কিন্তু জ্ঞান আর সময় ফেরত আনা যায় না। আপনি আমাকে ক্ষমা করতে এসেছেন কারণ আপনার বিবেক দংশন করছে, কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না, কারণ আপনার মতো মানুষদের ক্ষমা করলে আপনারা আবার অন্যদের উপর দাপট দেখাবেন। আমি এই কাদা মাটিতেই ভালো আছি। অন্তত এখানে কেউ মিথ্যে অভিনয় করে না। আবির, আমি আমার সব সুখ ত্যাগ করে এসেছি। আমি আর বাড়ি ফিরে যাব না যদি তুমি আমাকে ক্ষমা না করো। সুখ ত্যাগ করা আর বাধ্য হয়ে কষ্টে থাকা এক নয় সারা। আপনি কাল আবার আপনার নরম বিছানায় ফিরে যাবেন, কিন্তু আমি এই ভাঙা চৌকিতেই থাকব। দয়া করে যান এখান থেকে। সারা চলে আসে। পরের দিন সকালে আইডিয়াল স্কুলে এক অভাবনীয় কাণ্ড ঘটে। মোশাররফ স্যার এবং আরও কয়েকজন শিক্ষক প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন। যে স্কুলে ন্যায়ের কোনো জায়গা নেই, সেখানে একজন মেধাবী ছাত্রের ঘর পুড়িয়ে দেওয়ার পরেও স্কুল প্রশাসন চুপ থাকে, সেখানে আমি আর শিক্ষকতা করতে পারবো না। আমি আবিরকে খুঁজে বের করব এবং ওকে নিজের বাড়িতে রেখে পড়াবো। পুরো স্কুলে এই খবর ছড়িয়ে পড়ল। ছাত্রছাত্রীরা সবাই মিলে আন্দোলন শুরু করলো। আবিরকে ফিরিয়ে আনতে হবে। সারা তখন স্কুলের গেটে দাঁড়িয়ে। সে আর ক্লাসে ঢুকলো না। সে তার বাবার দেওয়া সব দামি গয়না আর মোবাইল ফোন একপাশে রেখে দিয়ে সাধারণ একটি কাপড়ের ব্যাগ কাঁধে নিল। সে ঠিক করলো সে আবিরের সেই গ্যারেজের পাশেই একটা বস্তিতে থাকবে এবং গরিব বাচ্চাদের পড়াবে। এটাই হবে তার প্রায়শ্চিত্ত। মানুষের জীবন যে কত দ্রুত বদলে যেতে পারে সেটা আবির আর সারাকে না দেখলে বোঝা যায় না। কয়েকদিন আগেও যে সারা ছিল স্কুলের রানী, যার ইশারায় সবাই চলতো, সে আজ ধুলাবালির রাস্তায় হাঁটছে। আর যে আবির ছিল ক্লাসের সেরা ছাত্র, সে আজ রিক্সা গ্যারেজে গ্রিস আর তেলের মধ্যে নিজের ভবিষ্যৎ খুঁজছে। আকাশটা আজ মেঘলা, যেন আবিরের মনের কষ্টের মতোই থমথমে। সারা তার বাবার আলিশান বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। তার সাথে নেই কোনো গাড়ি, নেই কোনো বডিগার্ড। সে আজ সাধারণ এক সুতির কামিজ পরে সে নোংরা গ্যারেজের দিকে যাচ্ছে যেখানে আবির কাজ করে।
সকালবেলা গ্যারেজে টিনের চালে টুপটুপ করে বৃষ্টি পড়ছে। আবির একটা ভাঙ্গা রিকশার চাকা খুলছে, তার হাতে কালচে তেলের দাগ লেগে আছে। সারা এসে গ্যারেজের দরজায় দাঁড়ালো। আবির একবার তাকিয়ে আবার কাজে মন দিল। তার চোখে মুখে কোনো রাগ নেই, আছে শুধু এক গভীর উদাসীনতা। আবির, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি আর ওই পাপের টাকায় থাকবো না। তুমি কি আমাকে এবার মাফ করবে না? বাড়ি ছাড়া খুব সহজ সারা, কিন্তু অভাবের সাথে লড়াই করা খুব কঠিন। আপনি 2 দিন পর আবার নিজের এসি রুমে ফিরে যাবেন। আমার মতো গরিবের সাথে নাটক করে লাভ নেই। নাটক নয় আবির, আমি সত্যি বলছি। আমি আজ থেকে ওই বস্তির একটা ছোট ঘরে থাকবো। আমি ঠিক করেছি পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবো। আমি তোমার মতো কষ্ট করতে চাই, যাতে বুঝতে পারি আমি তোমার কতটা ক্ষতি করে ফেলেছি। সারা নিচু স্বরে কথাগুলো বলছিল। আবির এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ক্ষতি তো করেই ফেলেছেন। আমার বইগুলো আর ফিরে আসবে না। আমার মা কাল রাতে জ্বরে কাঁপছিলেন, কিন্তু ওষুধের টাকা ছিল না। আপনার বাবা আমার সব কাজের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এখন এই রিক্সা সারিয়ে যে কয়টা টাকা পাই তাই দিয়ে মার মুখে ভাত তুলে দেই। আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমার কাজে দেরি হচ্ছে। সারা কিছু বলল না। সে দেখলো আবিরের মা গ্যারেজের এক কোণায় ছোট্ট একটা বিছানায় শুয়ে আছেন। সারা গিয়ে ওনার পায়ের কাছে বসলো। আবিরের মা অবাক হয়ে তাকালেন। কি রে মা, তুমি এত সুন্দর মুখ, এখানে কেন আসছো? খালা, আমি আপনার অপরাধী। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমাকে যদি একটু সেবা করতে দেন তবে হয়তো আমার মনটা একটু হালকা হবে। আবিরের মা খুব কষ্ট পেলেন যখন জানলেন সারাই তার সর্বনাশের কারণ। তিনি কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। সারা বুঝলো আসলেই সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। এরপর সারা সত্যি বস্তিতে একটা ছোট্ট ঘর ভাড়া নিল। ঘরটা এত ছোট যে ঠিকমতো শোয়াও যায় না। মেঝের ওপর পাটি বিছিয়ে সে থাকতে শুরু করলো। তার কাছে কোনো টাকা নেই। সে তার একটা দামি কানে দুল বিক্রি করে চাল আর ডাল কিনলো। সারা কোনো দিন নিজের হাতে রান্না করেনি। আজ সে মাটির চুলায় রান্না করার চেষ্টা করছে। ধোয়া তার চোখে লাল হয়ে গেছে, বারবার কাশি আসছে। মাহি ও নিশি হঠাৎ বস্তিতে এসে হাজির হলো। ওরে বাবা, সারা তুই সত্যি এখানে আসছিস? এই নোংরা গন্ধে তো দম বন্ধ হচ্ছে না। চলো আমাদের সাথে, আঙ্কেল খুব রেগে আছেন। না মাহি, তোরা যা এখান থেকে। আজ আমি বুঝতে পারছি এক মুঠো ভাতের জন্য মানুষকে কত কষ্ট করতে হয়। আমি ওর এই মিথ্যে আভিজাত্যের মধ্যে ফিরবো না। তোরা যদি পারিস আবিরের জন্য কিছু পুরনো বই জোগাড় করে দিস। তুই পাগল হয়ে গেছিস সারা? একটা রিক্সাওয়ালা ছেলের জন্য তুই নিজের লাইফ নষ্ট করছিস? ও রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু ওর মনটা আকাশের মতো বড়। আর আমি শুধু বাবার দাপটে বড় ছিলাম। আসলে আমি ভেতরে একদম ফাঁকা ছিলাম। সন্ধ্যাবেলা আবি যখন কাজ শেষ করে ফিরছিল তখন গ্যারেজের সামনে মোশাররফ স্যার দাঁড়িয়ে আছেন। স্যারের হাতে একটা বড় ঝোলা ভর্তি নতুন বই আর খাতা। আবির, আমি জানতাম তোকে এখানেই পাবো। আমি স্কুল থেকে পদত্যাগ করেছি রে। যে স্কুলে মেধাকে সম্মান দেয় না সেখানে আমি আর থাকবো না। আবি স্যারের পা ছুঁয়ে সালাম করলো। স্যার, আপনি কেন এমন করলেন? আপনার তো চাকরিটা দরকার ছিল। চাকরির চেয়েও বড় হলো আদর্শ। আমি ঠিক করেছি তোকে আমি নিজের বাড়িতে নিয়ে যাব। আমার একার সংসারে তুই আর তোর মা থাকবি। তুই আবার পড়াশোনা শুরু করবি। তোকে আমি মস্ত বড় অফিসার বানাবো, যাতে কাদির সাহেবের মতো মানুষেরা তোকে দেখে ভয় পায়। স্যার, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি কিভাবে এই ঋণ শোধ করব? ঋণ শোধ করার দরকার নেই, তুই শুধু ভালো করে পড়বি। আর হ্যাঁ, সারা মেয়েটার খবর রাখিস। ও কিন্তু পাল্টে গেছে। ও নিজের সব সুখ ছেড়ে এই বস্তিতে পড়ে আছে শুধু তোর কাছে মাপ চাওয়ার জন্য। রাত গভীর, বাড়ির ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সারা তার ঘরের বারান্দায় বসে আছে। তার খুব খিদে পেয়েছে, কিন্তু ভাত রান্না করতে পারেনি। হঠাৎ দেখলো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কেউ একজন আসছে। আবির, তার হাতে একটা টিফিন বক্স। মা পাঠালো, ডাল আর আলু ভর্তা আছে। আপনি তো এসব খেতে পারবেন না, তবু খেন। না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। সারা অবাক হয়ে টিফিন বক্সটা নিল। তুমি আমার জন্য খাবার আনলে আবির? আমি ভাবলাম তুমি আমাকে ঘৃণা করো। ঘৃণা করি না সারা, রাগ ছিল। সেটা হয়তো কোনো দিন পুরোপুরি যাবে না, কিন্তু মানুষকে না খেয়ে থাকতে দেখাটা কষ্টের। আপনি বাড়ি ফিরে যান। এই জীবন
আপনার জন্য না। আমি ফিরবো না আবির। আমি প্রমাণ করতে চাই যে আমিও বদলাতে পারি। আমি কাল থেকে বস্তির বাচ্চাদের পড়াবো। তুমি কি আমায় সাহায্য করবে? আমি কাল থেকে মোশাররফ স্যারের বাড়িতে থাকব। আমি আবার স্কুলে ফিরব। যদি কোনো দিন বড় হতে পারি, সেদিন হয়তো আপনার সাথে আবার কথা হবে। ভালো থেকেন সারা। কাদের সাহেব তার ড্রয়িং রুমে বসে সজলকে নির্দেশ দিচ্ছেন। তার মেয়ে বস্তিতে আছে, এটা তার সম্মানে লাগছে। সজল, অনেক হয়েছে, আজ রাতে ওই বস্তিটা ঘুরিয়ে দাও। আমি চাই সারা ভয় পেয়ে নিজের পায়ে হেঁটে বাড়িতে ফিরে আসুক, আর ওই মোশাররফ মাস্টারকে একটা শিক্ষা দাও। ঠিক আছে আঙ্কেল, আজ রাতেই কাজ হয়ে যাবে। সজলরা যখন গভীর রাতে বস্তিতে আগুন দিতে গেল, তখন আবিদ আর তার বন্ধুরা আগে থেকে সতর্ক ছিল। আবিদ তার জীবনের মায়া ছেড়ে সারাকে বাঁচানোর জন্য দৌড়ে গেল সারার ঘরের দিকে। চারিদিকে আগুনে লেলিহান শিখা। সারা ঘরের ভেতর আটকা পড়েছে। সারা, সারা, কোথায় তুমি? বেরিয়ে আসো। আবির, আমি বেরোতে পারছি না, দরজাটা আটকে গেছে। আবিদ তার শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। সারা ধয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আবিদ তাকে বাজাগোলা করে তুলে নিয়ে আগুনের মাঝখান দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সারার জ্ঞান নেই। আবিরও কিছুটা পুড়ে গেছে, কিন্তু সে সারাকে ছাড়ে নাই। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষের চিৎকার আর ধোঁয়ায় আকাশ কালো হয়ে গেছে। আবির সারাকে কোলে তুলে নিয়ে আগুনে লেলিহান শিখা পার হয়ে কোনো মতে একটা পুরনো গোদাম ঘরের ভেতর ঢুকলো। বাইরে সজলের লোকেরা এখনও পাহারা দিচ্ছে, তাই এই মুহূর্তে বাইরে বের হওয়া মানেই মৃত্যু। গুদাম ঘরটা অনেকদিন পুরনো। চারিদিকে বড় কাঠের বাক্স আর ধুলের আস্তরণ। বাইরে বৃষ্টির শব্দ আর আগুনের গর্জন ভেতরে আবছা শোনা যাচ্ছে। গুদাম ঘরের বাইরে আবছা আলো। আবির হাঁপাতে হাঁপাতে সারাকে একটা বড় কাঠের বক্সের উপর বসালো। সারা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে প্রায় অবচেতন ছিল। তার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। আবির নিজের গায়ের টি শার্টের হাতটা দিয়ে সারার মুখটা মুছে দিল। সারা, সারা, চোখ খোলো। আমরা এখন নিরাপদ। শোনো আমার কথা। সারা ধীরে ধীরে চোখ মেলল। আবছা অন্ধকারে সে দেখলো আবির তার খুব কাছে। আবিরের কপাল দিয়ে ঘাম আর রক্ত মিশে গড়িয়ে পড়ছে। সারা ভয় আর আতঙ্কে হঠাৎ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই প্রথম তাদের মাঝে কোনো ঝগড়া নেই, কোনো ইগো নেই, আছে শুধু বেঁচে থাকার এক তীব্র আকুতি। আবির, আমি ভেবেছিলাম আমি মরে যাব। কেন আসলে তুমি? কেন বারবার আমার জন্য নিজের জীবন বিপন্ন করো? আবির সারার পিঠে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। জানি না সারা, হয়তো আপনাকে জ্বালানোর জন্য হলেও আপনার বেঁচে থাকা দরকার। চুপ করো, বাইরে ওরা এখনো ঘুরছে। বাইরে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। গুদাম ঘরের ফুটো ছাদ দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে পড়ছে। ঠান্ডা হাওয়ায় সারা কাঁপতে শুরু করলো। তার সুতির কামিজটা ঘামে আর বৃষ্টির ছাটে ভিজে শরীরে সেটে গেছে। আবি দেখলো সারা শীতে থরথর করে কাঁপছে। সে দ্বিধা করলো, তারপর ধীর পায়ে সারার পাশে বসলো। খুব শীত লাগছে, আমার এই পুরনো চাদরটা গায়ে দাও। আবি তার কাঁধের চাদরটা সারার গায়ে জড়িয়ে দিতে গেল। তখনই তাদের হাত একে অপরে স্পর্শ করলো। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। আবি যখন চাদরটা ঠিক করে দিচ্ছিল, তখন তার মুখটা সারার খুব কাছে চলে এলো। সারা তপ্ত নিঃশ্বাস আবিরের গলায় লাগছে। সারা গভীর চোখে আবির দিকে তাকালো। সেই চোখ আজ ঘৃণার বদলে এক অদ্ভুত মায়া। আবির, তোমার কপাল দিয়ে রক্ত পড়ছে, খুব লাগছে। সারা তার কাঁপাকাঁপি হাতটা বাড়িয়ে আবিরের কপালের ক্ষতটা ছুঁয়ে দিল। আবির শিউরে উঠল। সে কোনোদিন ভাবেনি এই হাতটাকে এতটা কোমলভাবে স্পর্শ করবে। আবির সারার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। অন্ধকারে দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ক্ষতটা বাইরে সারা, ভেতরে না। কিন্তু আজ কেন জানি সব ব্যথা হারিয়ে যাচ্ছে। আপনি কেন আমার জন্য বাড়ি ছাড়লেন? কেন এই কষ্টে নিজেকে জড়াচ্ছেন? কারণ আমি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারছি না আবির। আমি যতবার তোমাকে কষ্ট দিয়েছি, ততবার আমার নিজের ভেতরটা পুড়েছে। আমি কি খুব খারাপ? গুদাম ঘরের এক কোণে তারা দুজনে বসে আছে। বাইরে সজলেরা চলে গেছে, কিন্তু বৃষ্টির কারণে তারা বের হতে পারছে না। সারা ক্লান্তিতে আবিরের কাঁধে মাথা রাখলো। আবির সরালো না, সেও তার মাথাটা সারার মাথার উপর আলতো করে রাখলো। এই অনিচ্ছাকৃত ঘনিষ্ঠতা তাদের দুজনের মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। এই মেয়েটাকে আমি সারা জীবন ঘৃণা করতে চেয়েছি, কিন্তু আজ কেন মনে হচ্ছে একে ছাড়া আমার জগৎটাই অসম্পূর্ণ। কেন ওর গায়ের গন্ধ আমার সব জেদ কেড়ে নিচ্ছে? আবির,
যদি কাল আমাদের সব শেষ হয়ে যায় তবে কি তুমি আমাকে মনে রাখবে, নাকি সেই পুরনো শত্রু হিসেবেই ভেবে যাবে? শত্রু তো আপনি নিজেই হতে চেয়েছিলেন। আজ থেকে আপনি শুধু সেই সারা যে আমার মাকে সেবা করেছে। ঘুমান এখন, আমি পাহারা দিচ্ছি। সারা আবিরের হাতটা আরও শক্ত করে ধরল। আবিরও তার আঙ্গুলের ফাঁকে সারার আঙ্গুলগুলো বুনে নিল। সে অন্ধকার গুদাম করে আগুনে ধ্বংস নীলার মাঝে এক পবিত্র ভালোবাসার বীজ বপন হলো, যা তারা কেউই মুখে স্বীকারও করল না, কিন্তু তাদের হৃদস্পন্দন সব বলে দিচ্ছিল। ভোরবেলা বৃষ্টির শব্দ থেমে গেছে। জানালার ফাঁক দিয়ে ভোরের আলো এসে সারার মুখে পড়ল। সারা দেখলো সে আবিরের বুকে ঘুমিয়ে পড়েছে। আবিরও দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। সারা এক মুহূর্ত মুগ্ধ হয়ে আবিরের শান্ত মুখটা দেখল। সে আলতো করে আবিরের গায়ে হাত রাখল। আবির চোখ মেলতেই দুজনের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। দুজনের মুখই লজ্জা লাল হয়ে গেল। সকাল হয়ে গেছে, আমাদের এখনই বের হতে হবে। সজলরা হয়তো আবার আসবে। হ্যাঁ চলো, কিন্তু আবির, কাল রাতের কথা কি কাউকে বলবে? কোন কথা? ওই যে আপনি ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন, ওটা তো আপনার দুর্বলতা সারা। আমি না হয় ওটা গোপনই রাখলাম। অসভ্য, তুমি এখনো সেই পচা আবিরই আছো। বস্তিতে ফিরে তারা দেখলো সব শেষ, কিন্তু মানুষগুলো বেঁচে আছে। মোশাররফ স্যার পুলিশ নিয়ে সেখানে হাজির হয়েছেন। সজল ধরা পড়েছে, কিন্তু কাদের সাহেব এখনও ধরাছোঁয়ার বাইরে। তোর কাছে মাফ পাওয়ার জন্য। আবির, তোরা কোথায় ছিলি? সারা, তোমার বাবা তোমাকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাচ্ছে, তুমি কি যাবে? সারা আবিরের দিকে একবার তাকিয়ে দৃঢ় গলায়, না স্যার, আমি যাব না। আমি আবিরদের সাথেই থাকবো। বাবা যদি আমাকে নিতে চায় তবে তাকে আগে স্যারেন্ডার করতে হবে। কাদের সাহেবের পার্সোনাল লকার থেকে কিছু গোপন ফাইল আর হার্ড ড্রাইভ চুরি করার পরিকল্পনা করছে আবির। সে জানে এই প্রমাণগুলো হাতে পেলে কাদের সাহেবের রাজনৈতিক ক্যারিয়ার আর তার অপরাধের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সারা আবিরের সাথে যাওয়ার জেদ ধরেছে, কারণ ওই আলিশান বাড়ির নকশা আর গোপন দরজাগুলো তার নখদর্পণে। পরিকল্পনা অনুযায়ী তারা শহরের উপকণ্ঠে কাদের সাহেবের সেই নির্জন বাগান বাড়িতে হানা দেয়। সেখানে সব গোপন নথি রাখা হয়। রাত তখন প্রায় 1টা। বাইরে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। আবির আর সারা বাগানবাড়ির পেছনে জানালা দিয়ে ভেতরে ঢুকলো। সারা পরনে আজ গাঢ় নীল রঙের জামদানি শাড়ি। সে ভেবেছিল শাড়িতে তাকে কেউ চিনতে পারবে না, কিন্তু এই বৃষ্টির রাতে ভেজা শাড়ি সামলানো তার জন্য দায় হয়ে পড়েছে। আবিরের পরনে কালো টি শার্ট আর জিন্স, হাতে একটা টর্চ। সাবধানে সারা, মেঝেতে কাচের টুকরো আছে, টর্চের আলো বেশি ফেলো না, বাইরে বডিগার্ডরা আছে। সারা ভয়ে আবিরের হাতটা চেপে ধরে। আবির, আমার খুব ভয় লাগছে। বাড়িটা কেমন নিস্তব্ধ মনে হচ্ছে। দেওয়ালগুলো আমাদের গিলে খাবে। হঠাৎ বাইরে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো এবং সেই সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাগানবাড়ির পুরনো কাঠের দরজাগুলো বাতাসের তোড়ে বন্ধ হয়ে গেল। তারা যে গোপন ঘরটিতে ঢুকলো সেটার অটোমেটিক লক সিস্টেম বৃষ্টির শর্ট সার্কিটে জ্যাম হয়ে গেল। তারা এখন এক ছোট্ট অন্ধকার কুঠুরিতে বন্দী। কুঠুরিটা খুব ছোট, আলমারি আর ফাইলের স্তূপের মাঝে জায়গা খুব কম। আবির আর সারাকে একদম গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে হচ্ছে। সারার ভেজা শাড়ির আঁচল থেকে টুপটুপ করে পানি পড়ছে। আবির দেহের উষ্ণতা আর সারার ভেজা শরীরের শীতলতা মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছে। ধ্যাত, দরজাটা লক হয়ে গেছে। এই ইলেকট্রনিক লক বাইরে থেকে না খুললে আমরা আটকা। সারা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, আবির, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরটা খুব ছোট। আবির দেখলো সারা শীতে আর ভয়ে কাঁপছে। বৃষ্টির পানি সারা শরীরটাকে শরীরের সাথে লেপ্টে দিয়েছে, যা তার শরীরের প্রতিটি খাঁজকে স্পষ্ট করে তুলছে। আবির নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে সে নিস্তব্ধতায় সারার গায়ের ভেজা মাটির আর পারফিউমের সুবাস তার মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। সারা, স্থির হও, আমাদের গায়ের কাপড় ভেজা। এভাবে থাকলে দুজনে অসুস্থ হয়ে পড়ব। আবির আলমারির আল থেকে একটা শুকনো পর্দা টেনে নিয়ে এলো। সে চাইল সারাকে একটু উষ্ণতা দিতে, কিন্তু জায়গা কম হয়ে সারাকে সরাতে গিয়ে আবির তার খুব কাছে চলে এলো। সারা পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে আর আবির তার ঠিক সামনে। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে আসছে পড়ছে। সারা, শাড়ির আঁচলটা ভিজে ভারী হয়ে গেছে, ওটা সরিয়ে এই পর্দাটা জড়িয়ে নাও।
সারা কাঁপাকাঁপি হাতে তার শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরালো। আবি যখন পর্দাটা তার গায়ে জড়িয়ে দিতে গেল, তখন তার আঙ্গুল সারা কোমরের উন্মুক্ত চামড়ায় স্পর্শ করলো। এক মুহূর্তের জন্য যেন বিদ্যুৎ খেলে গেল দুজনের শরীরে। আবিরের হাতের স্পর্শে সারা শিউরে উঠল। সে অনিচ্ছাকৃতভাবে আবিরের বুকের উপর হাত রাখলো। আবির, তোমার হাত কাঁপছে কেন? তুমিও কি আমাকে ঘৃণা করছো এই মুহূর্তে? ঘৃণা করার সময় এটা নয় সারা। এই অন্ধকার আর নির্জনতা মানুষকে পশুর মতো করে দেয়। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আবিরের কণ্ঠস্বরে এক আদিম টান। সে সারার ভেজা চুলে আঙ্গুল ডুবিয়ে তার মুখটা উঁচিয়ে ধরল। সারার চোখের কাজল ধুয়ে গেছে, তার ঠোঁট কাঁপছে। আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সারার ঘাড়ে মুখ গুজল। সারা একটা চাপা চিৎকার দিয়ে আবিরের চুল খামচে ধরল। এটা ভালোবাসা নয়, এটা যেন এক প্রতিশোধ আর লালসার সংমিশ্রণ। অন্ধকারে আবিরের হাত সারার শাড়ির ভাঁজগুলো আলগা করতে শুরু করলো। সারা শরীরের প্রতিটি কোষে যেন আগুন লেগেছে। সে জানে এটা ভুল, সে জানে আবির তাকে এখনও ক্ষমা করেনি। তবুও এই মুহূর্তে তারা দুজনে অস্তিত্বে বিলীন হতে চায়। আবির সারার কাঁধ থেকে ব্লাউজের ফিতে সরিয়ে তার নগ্ন কাঁধে কামড় বসালো। সারা যন্ত্রণায় আর সুখে চোখ বন্ধ করে ফেলল। আবির, আর না প্লিজ। কিন্তু আবির তখন অন্য জগতে। সে সারাকে আলমারির সাথে চেপে ধরে তার শাড়ির শেষ বাঁধনটুকু আলগা করে দিল। নীল রঙের শাড়িটা মেঝেতে ধুলোয় লুটিয়ে পড়ল। আবির সারার নগ্ন পিঠে নিজের উত্তপ্ত হাতের ছোঁয়া দিল। সেই অন্ধকার কুঠুরিতে কেবল দুজনে ভারী নিঃশ্বাস আর বৃষ্টির শব্দ। তারা একে অপরের শরীরকে খুঁচিয়ে খুঁচিয়ে আবিষ্কার করছে। প্রতিটি কামড় যেন পুরনো সব অপমানে বদলা। কয়েক ঘন্টা পর ঝড় থেমে গেছে। কুটুরির ছোট্ট ভেন্টিলেটর দিয়ে ভোরের আলো এসে সারার মুখে পড়ল। সারা মেঝের উপর পড়ে থাকা তার শাড়িটা জড়িয়ে গুটিসুটি মেরে এক কোণায় বসে আছে। তার ঠোঁট ফোলা, গলায় কালশিটে দাগ। আবির দেওয়ালের ওপাশে বসে নিজের শার্টের বোতাম আটকাচ্ছে। দুজনের মাঝে এখন এক বিশাল পাহাড় সমান নীরবতা। যা হয়েছে সেটা একটা ভুল ছিল। পরিস্থিতির চাপে মানুষ জানোয়ার হয়ে যায়, এটা ভুলে যেও। ভুলে যাওয়া কি এতই সহজ আবির? তুমি আমার শরীর নিয়েছো, কিন্তু তোমার চোখে এখনো সেই ঘৃণাই দেখতে পাচ্ছি। তুমি কি আমাকে ব্যবহার করলে? আমি তোমাকে ব্যবহার করিনি সারা। আমরা দুজনেই হার মেনেছি আমাদের প্রবৃত্তির কাছে। ফাইলগুলো পেয়েছি, এখন এখান থেকে বের হতে হবে। আবির দরজা ধাকিয়ে খোলার চেষ্টা করলো। এবারের টানে দরজাটা খুলে গেল। কিন্তু তারা জানতো না বাইরে তাদের জন্য এক বড় বিপদ অপেক্ষা করছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কুঠুরির বাইরে বেরোতেই আবির আর সারা দেখলো বাগানবাড়ির প্রধান ফটকে কাদের সাহেবের ব্যক্তিগত বাহিনী ঘেরাও করে দাঁড়িয়ে আছে। সজল সেখানে কুরুর হাসি নিয়ে অপেক্ষা করছে। তাদের পালানোর সব পথ বন্ধ। আবির হাতে সেই ড্রাইভ চাক যা কাদের সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকতে পারে, কিন্তু এখন বেছে ফেরাই দায়ী। আবির আর সারাকে দড়ি দিয়ে পিঠ মোড়া করে বেঁধে ফেলা হলো। তাদের নিয়ে আসা হলো বাগানবাড়ির এক গোপন আন্ডারগ্রাউন্ড টর্চার সেলে। চারিদিকে স্যাঁতসেঁতে দেওয়াল, লোহার স্থিকল আর রক্তের গন্ধ। সজল সারার সামনে এসে দাঁড়ালো। সারার গায়ে সে নীল শাড়ি এখন ধুলোই ধূসর, আঁচলটা ছিঁড়ে গেছে। সজল সারার থুতনি চেপে ধরল। বাস সারা, বাবার আদরের মেয়ে এখন চোরের মতন নিজের বাড়িতেই শীত কাটছে। আর সাথে ওই ছোট লোকটা, কাল রাতে ওই ঘরে যে খেলা তোমরা খেলেছ তার সিসিটিভি ফুটেজ দেখলে আঙ্কেল তো পাগল হয়ে যাবে। সজল, ওকে ছাড়। লড়াইটা আমার সাথে, ওর সাথে নয়। লড়াই তো শুরু হয়নি আবির। তোকে মারার আগে আমি চাই তুই দেখ, তোর চোখের সামনে আমি এই রাজকুমারীর অহংকারকে গুড়িয়ে দেব। ছেলেরা একে শিকল দিয়ে বাঁধে। সজলরা কিছুক্ষণের জন্য তাদের একা রেখে চলে গেল। আবির আর সারাকে মুখোমুখি করে আলাদা দুটি পিলারে বাঁধা হয়েছে। অন্ধকারের মাঝেও তাদের শরীর থেকে গত রাতে সে নিষিদ্ধ উষ্ণতা যেন এখনো মিলিয়ে যায়নি। সারা যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল। তার চোখের জল শাড়ির উপর টুপটুপ করে পড়ছে। আবির, আমি আর পারছি না, আমার খুব ভয় লাগছে। ওরা আমাদের মেরে ফেলবে। আবির নিজের বাঁধন খোলার চেষ্টা করতে করতে বলল, সারা, আমার দিকে তাকাও। গত রাতটা যদি আমাদের শেষ রাত হয়ে থাকে তবে আমি চাই না তুমি ভয় পাও। আমাদের শরীরের সেই দাগগুলো এখনো মোছেনি, ওগুলোই আজ তোমার সাহস হওয়া উচিত। আবিরের কথা শুনে সারা মাথা তুলল।
অন্ধকারের মাঝে তাদের দৃষ্টি মিলে গেল। আবি দেখল সারার ব্লাউজের একটা বোতাম খোলা, তার নগ্ন কাঁধে কালকে রাতে সেই দাঁতের কামড় স্পষ্ট হয়ে আছে। এক অদ্ভুত আদিম টানে আবি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে ফেল। সে দড়ি গিয়ে সারার সামনে দাঁড়ালো, তার হাত কাঁপছে। সারা, আমি তোমাকে বাঁচাবই, কিন্তু তার আগে আবি সারার খুব কাছে চলে এলো। তার বাঁধন খোলার বদলে সে সারার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এটা কোনো সাধারণ চুম্বন নয়, এটা যেন এক ডার্ক ফ্যান্টাসি। চারদিকে মৃত্যুর ঘণ্টা বাজছে আর তারা একে অপরের শরীরের গন্ধে মত্ত। আবিরের রক্তমাখা হাত সারার শাড়ির ভেতর ঢুকে পড়ল। শাড়ির নীল রং এখন অন্ধকারের সাথে মিশে একাকার। আবি সারা শাড়ির আঁচলটা দাঁত দিয়ে টেনে সরালো। তার নিঃশ্বাস সারার গলায় সেই কামড়ের জায়গায় আশ্রে পড়ছে। সারার হাত তখনও পিলারের সাথে বাঁধা, সে নড়তে পারছে না, কিন্তু তার শরীর আবির ছোঁয়ায় ধনুকের মতো বেঁকে যাচ্ছে। আবি সারার উন্মুক্ত পেটে নিজের উত্তপ্ত মুখ ঘষল। আবির, ওরা চলে আসবে, প্লিজ থামো। আবি থামল না, সে সারার পেটিকোটি ফিতেটা একটানে ছিঁড়ে ফেল। মেঝে ধুলোয় লুটিয়ে পড়ল সে নীল শাড়ির অবশিষ্টাংশ। আবি সারা শরীরকে এমনভাবে ব্যবহার করছে যেন সে কোনো হারানো সম্পদ পুনরুদ্ধার করেছে। তার হাত সারার উরুর গভীরে পৌঁছে গেল। যন্ত্রণায় সারা চোখ বন্ধ করে ফেল। তার কোমর থেকে একটা মৃদু শব্দ বেরোলো। আবি সারা কানে ফিস ফিস করে বলল, যদি আজ মরে যাই সারা, তবে আমি চাই আমার শরীরের শেষ ঘ্রাণ যেন তোমার ভেতরেই থেকে যায়। আবিরের বুনো আচরণে সারা নিজেকে সঁপে দিল। তার বাঁধন ছিঁড়তে গিয়ে আবির নিজের শরীরের ভার সারার ওপর দিল। সারা নগ্ন পিঠ সেই শীতল পিলারে ঘষা খাচ্ছে, আর সামনে আবিরের আগুনের মতো শরীর। তাদের আদি মিলন যেন সেই অন্ধকার টর্চার সেলকে এক নিষিদ্ধ মন্দিরে পরিণত করল। ঠিক তখনই সজল দরজায় লাথি মেরে ঢুকলো, কিন্তু সে যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। আবি তখন মুক্ত, সে সারার বাঁধন খুলে দিয়েছে এবং আবি ঝড়ে বেগে সজলের উপর ঝাঁপিয়ে পড়ল। সজলের হাতে থাকা রিভলভারটা মাটিতে পড়ে গেল। আবি সজলকে মাটিতে ফেলে তার গলায় পা চেপে ধরল। তোর সিসিটিভি ফুটেজ দেখার সময় পার হয়ে গেছে সজল। ড্রাইভটা আমার পকেটে নেই, ওটা আমি মোশাররফ স্যারকে পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। কি? ওটা তো নকল ড্রাইভ ছিল। হ্যাঁ, আসলটা কাল রাতেই স্যার আমাকে দিয়ে দিয়েছিল। এখন পুলিশ আসছে। বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। কাদের সাহেবের সাম্রাজ্য আজ ধসে পড়েছে, কিন্তু শেষ মুহূর্তে সজল মেঝের পিস্তলটা তুলে নিয়ে ট্রিগার চেপে দিল। গুলিটা আবির দিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, কিন্তু সারা দৌড় এসে আবিরের সামনে দাঁড়ালো। সারা, গুলিটা সারার বুকে বিঁধল। তার সেই রক্ত ভেজা নীল শাড়িটা আরও লাল হয়ে উঠল। আবির সারাকে কোলে তুলে নিল। সারা জ্ঞান হারিয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে এক শান্ত হাসি। আবির, আজ আমি সত্যিই মুক্ত। টর্চের সেলের ভেতরে বাতাসের শব্দ যেন থমকে গেছে। সজল আবার পিস্তলটা তুলতে চাইল, কিন্তু আবির বাঘের মতো এক লাফে সজলের হাতের উপর পা দিয়ে হাত মরমর করে ভেঙে দিল। সজলের গগন বিদারী চিৎকার সেই নিষিদ্ধ কুঠুরিতে প্রতিধ্বনিত হলো। আবির সজলকে চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে আছাড় মারল। তার চোখে তখন কোনো দয়া নেই, কোনো বিবেক নেই, আছে শুধু ধ্বংসের নেশা। আবির সজলের গলায় পা দিয়ে চেপে ধরল। সজলের শ্বাস আটকে আসছে, তার চোখের মনি উল্টে যাচ্ছে। আবির ঝুঁকে পড়ে সজলের কানের কাছে ফিস ফিস করে বলল, তোর বুলেট সারার গায়ে লেগেছে, কিন্তু ক্ষতটা আমার কলিজায় হয়েছে। আজ তোকে পুলিশে দেব না, আজ তোকে আমি নরকে পাঠাবো। আবির লোহার একটা শিকল নিয়ে সজলের গলায় পেঁচিয়ে টান দিতে সজল নিস্তেজ হয়ে এলো। ঠিক তখনই পুলিশের কমান্ডো বাহিনী দরজা ভেঙে ভেতরে ঢুকলো। মোশাররফ স্যার সামনে ছিলেন, তিনি আবিরকে সরিয়ে দিলেন। আবির, থামো। ওকে মেরে তুমি নিজের জীবন নষ্ট করো না। সারার দিকে তাকাও, ওর নিঃশ্বাস এখনো চলছে। দৌড় গিয়ে সারাকে কোলে তুলে নিল। সারার শরীর তখন নিথর, কিন্তু তার ঠোঁট দুটো তখনও কাঁপছে। আবির সারাকে এক নির্জন কোণে নিয়ে গিয়ে শুয়ে দিল। তার নিজের শার্ট ছিঁড়ে সে সারার ক্ষতের উপর চেপে ধরল, যাতে রক্ত বন্ধ হয়। সারা নীল শাড়িটা বুক থেকে সরে গেছে, উন্মুক্ত সেই জায়গাগুলো যেখানে কয়েক ঘন্টা আগেই আবিরের কামড়ার আঁচড়ে দাগ ছিল। সারা, চোখ খোলো, তুমি এভাবে যেতে পারো না। আমাদের লড়াই তো মাত্র শুরু হয়েছে। আবির সারাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সারা রক্তমাখা হাতটা আবিরের গালে ঠেকলো। এক অদ্ভুত ডাক রোমান্টিক পরিবেশ সেখানে তৈরি হলো। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে তাদের শরীর সেই নিষিদ্ধ টান যেন মরে যায়নি। আবির পাগলের মতো সারার কপালে আর ঠোঁটে
চুম খেতে লাগলো। তার অশ্রু সারার চোখের পাতে পড়ছে। সারা, তোমার গায়ের এই নীল শাড়িটা আমার কাছে তোমার পবিত্রতার চেয়েও বেশি। তুমি আমার অপমানের প্রতিশোধ নিতে গিয়ে নিজের প্রাণ দিচ্ছ। আমি তোমাকে মরতে দেব না। আবির সারার ঠান্ডা হয়ে আসা শরীরটাকে নিজের গায়ে উত্তাপ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো। সারার ভিজে কামিজের অংশ রক্তে ভিজে ছপছপে হয়ে গিয়েছিল। আবির কোনো দ্বিধা না করে সারার শাড়িটা আরও একটু সরিয়ে তার বুকের ক্ষতর কাছে নিজের মুখ রাখলো, যেন সে মুখ দিয়ে সারার সমস্ত যন্ত্রণা শুষে নিতে চায়। সারার শরীরে সেই ভাঁজগুলো যা কাল রাতে আবির উন্মত্তভাবে আবিষ্কার করেছিল, আজ সেগুলো রক্তে রঞ্জিত। সারা একবার চোখ মেলো আবিরকে খুব কাছে দেখে সে মিলান হাসলো। তার হাতটা কাঁপতে কাঁপতে আবিরের বেল্টের কাছে গেল। আবির সারার হাতটা শক্ত করে ধরল। তাদের মাঝে এখন কোনো বাধা নেই। সারার শরীরের শেষ উষ্ণটুকু আবির অনুভব করছে। আবিরের হাত সারার উরুর গভীরে গিয়ে থামলো, যেখানে কাল রাতে নীল শাড়ির আঁচড়গুলো এখনও টাটকা। আবির, যদি আমি বেঁচে ফিরি তবে কি তুমি কি আমাদের এই রাতের স্মৃতি কি মুছে দেবে? কোনো দিন না সারা, তোমার এই নীল শাড়ি আর এই দাগগুলো আমার জয়ের স্মারক হয়ে থাকবে। তুমি ফিরে আসো, আমি তোমাকে আবার সেই ডার্ক রোম্যান্সে ডুবিয়ে দেব। আবির সারার ঠোঁটে শেষবারের মতো এক দীর্ঘ গভীর আর বেদনাদায়ক চুম্বন করলো। সেই চুম্বনে কোনো স্নিগ্ধতা ছিল না, ছিল এক আদিম হাহাকার। সারা অজ্ঞান হয়ে গেল। আবির সারাকে পাজাকোলা করে দৌড়ে তুলে নিল অ্যাম্বুলেন্সের দিকে। হাসপাতালে সারাকে দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হলো। বাইরে আবির বসে আছে, তার পুরো শরীর রক্তে মাখা। ঠিক তখনই পুলিশ কাদের সাহেবকে হাতকড়া পরিয়ে করিডোর দিয়ে নিয়ে যাচ্ছিল। কাদের সাহেব আবিরকে দেখে থামলেন। আমার মেয়েকে বাঁচাও, আমি সব হার স্বীকার করছি। এই সব ক্ষমতা, সব টাকা তুমি নাও, শুধু সারাকে বাঁচাও। আবির দাঁড়িয়ে গিয়ে কাদের সাহেবের চোখে চোখ রাখলো। ক্ষমতা আপনি আগেই হারিয়েছেন কাদির সাহেব। আপনার মেয়েকে বাঁচাবে আপনার উপর আমার ঘৃণা। আমি চাই সারা বেঁচে থাকুক, যাতে ও দেখতে পারে ওর বাবা কত বড় অপরাধী। অপারেশন শেষ করে ডাক্তার বেরিয়ে এলেন, তার চোখে মুখে চিন্তার ছাপ। আবির দৌড়ে গিয়ে তাকে ধরল। অপারেশন সাকসেসফুল, কিন্তু সারা খুব দুর্বল। আর একটা মিরাকেল হয়েছে। কি মিরাকেল ডাক্তার? সারা কনসিভ করেছে, ও প্রেগনেন্ট। গুলির আঘাতে বাচ্চাটার ক্ষতি হতে পারত, কিন্তু অলৌকিকভাবে ও বেঁচে গেছে। তবে সারার অনেক রেস্ট দরকার। আবিরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সেই বাগান বাড়ির নিষিদ্ধ রাত, সেই ডাক রোমাঞ্চ, সব কিছুর পরিণতি এখন সারার ভেতরে এক নতুন প্রাণে জন্ম দিয়েছে। আবির আইসিইউর কাছের ওপাশ থেকে দেখল সারা শুয়ে আছে। তার গায়ে এখন হাসপাতালের ড্রেস, কিন্তু তার পাশের টেবিলে ভাঁজ করে রাখা আছে সে রক্তমাখা নীল শাড়ি। আবির আর সারা জীবনে বিষাক্ত অন্ধকার কেটে গিয়ে এখন এক নতুন ভোরের সূচনা হচ্ছে। তবে এই ভোর আর 10টা সাধারণ সকালের মতো নয়। এর প্রতিটি পর্দায় লেগে আছে পুরনো রক্ত, ঘাম আর নিষিদ্ধ সেই রাতের তীব্র স্মৃতি। হাসপাতালের সাদা দেওয়ালগুলো যেন সারাকে বিদ্রুপ করছিল। নীল শাড়িটা এখন প্লাস্টিকের প্যাকেটে বন্দি, কিন্তু সারা শরীরের প্রতিটি কোষে এখনও সে রাতে আবিরে স্পর্শ জীবন্ত। কাদের সাহেব গত কয়েকদিন ধরে হাসপাতালের করিডোরে একা বসে থাকেন। তার দামি স্যুট এখন কুঁচকে গেছে, ক্ষমতার দম্ভ ধুলোই মিশেছে। নিজের মেয়ের এই অবস্থা আর আবিরের তেজটাকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। টাকা দিয়ে সব কেনা গেলেও নিজের মেয়ের জীবন আর সম্মান ফেরানো যায় না। হাসপাতালের ভিআইপি কেবিন, সারা চোখ মেলেছে, তবে সে এখনও খুব দুর্বল। আবির জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে। কাদের সাহেব ধীর পায়ে কেবিনে ঢুকলেন। তার হাতে কোনো ফাইল নেই, কোনো দাপট নেই। তিনি সরাসরি আবিরের সামনে গিয়ে দাঁড়ালেন। আবির, আমি জানতাম না অহংকার মানুষকে এতটা অন্ধ করে দেয়। আমি সজলকে প্রশ্রয় দিয়েছিলাম, কিন্তু সে আমার কলিজায় হাত দেবে ভাবিনি। সারাকে তুমি বাঁচিয়েছো, আর ওর সম্মানও তুমি রক্ষা করেছো। আমি আমার সব রাজনৈতিক পদ থেকে পদত্যাগ করেছি, পুলিশে জবানবন্দি দিয়েছি আমার সব অন্যায়ের। ক্ষমা আমি দেওয়ার কেউ নই কাদির সাহেব। সারা যদি আপনাকে ক্ষমা করে তবেই আপনার মুক্তি। আর আপনি কি জানেন সারা আপনার নাতি বা নাতনিকে নিজের ভেতরে বয়ে বেড়াচ্ছে? কাদের সাহেব চমকে উঠলেন, তার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করলো। তিনি সারা বিছানার পাশে গিয়ে বসলেন এবং মাথায় হাত রাখলেন। মা, আমাকে মাফ করিস। আমি তোকে সুখী দেখতে চেয়েছিলাম, কিন্তু পথটা ভুল ছিল। তোরা বিয়ে করবি, আমি ধুমধাম করে তোদের বিয়ে দেব। সারা মিলান হেসে আবিরের দিকে হাত বাড়িয়ে দিল।
বাবা থুমথাম চাই না, আমি শুধু চাই আবির আর আমার এই সন্তান যেন একটা সুন্দর পৃথিবীতে বড় হয়। 1 মাস পর সারা এখন পুরোপুরি সুস্থ। কাদের সাহেবের বিশাল বাগান বাড়ি আজ আবার আলোয় সেজেছে, তবে এবার কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য নয়, বরং এক রাজকীয় বিয়ের জন্য। আবির আর সারার বিয়ে। আবির এখন মোশাররফ স্যারের তত্ত্বাবধানে এক বড় প্রজেক্টে কাজ করছে। বিয়ের আগের রাত সারা তার ঘরে এক বসে সেই নীল শাড়িটার দিকে তাকিয়ে আছে, যেটা আবির পরিষ্কার করে পাঠিয়েছে। শাড়িটার বুক থেকে রক্তের দাগ চলে গেছে, কিন্তু ছিঁড়ে যাওয়া আঁচলটা এখনও সেই রাতের সাক্ষী। ঠিক তখনই আবির জানালা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকলো। আবির, তুমি এখানে কেন? বিয়ের আগে দেখা করা মানা। আবির সারার খুব কাছে গিয়ে তার কোমর জড়িয়ে ধরলো। মানা তো অনেক কিছুই ছিল সারা, আমাদের সম্পর্কের শুরুটাই তো হয়েছিল নিয়ম ভেঙে। এই নীল শাড়িটা দেখে কি ভাবছো? ভাবছি এই শাড়িটা আমাদের ঘৃণার শুরু ছিল, আর আজ এটা আমাদের ভালোবাসার শেষ ঠিকানা হতে যাচ্ছে। আবির সারার কপালে তার তপ্ত ঠোঁট ছোঁয়ালো। সারা শরীরের প্রতিটি ভাঁজ আজ আবার আবিরের স্পর্শে জেগে উঠেছে। আবির সারার ব্লাউজে ফিতে ধরে একটু টান দিল। সারা শরীর আবার সে নিষিদ্ধ দহনে কাঁপতে শুরু করলো। কালকের পর তুমি পুরোপুরি আমার হবে সারা, আর কোনো লুকোচুরি থাকবে না। তোমার ভেতরের ওই ছোট প্রাণটা আমাদের এই ডার্ক রোমান্সের শ্রেষ্ঠ উপহার। বিকেলের পড়ন্ত রোদ। কাজী সাহেব বসেছেন। আবির পরেছে সাদা শেরওয়ানি, আর সারা পরেছে সে বিখ্যাত নীল শাড়ি। তবে এবার সেটা সোনার গহনা আর চন্দনের ফোঁটায় এক রাজকীয় রূপ নিয়েছে। পুরো স্কুল গ্যাং সেখানে উপস্থিত। রাতুল, সিয়ামরিয়া সবাই আনন্দ করছে। বলুন কবুল। আবির সবার চোখের দিকে তাকিয়ে বলে কবুল। সারা চোখের জল আড়াল করে বলে কবুল। পুরো বাড়ি হই হুল্লোড়ে ফেটে পড়ল। কাদের সাহেব আর মোশাররফ স্যার কোলাকুলি করলেন। ক্ষমতার, দম্ভ আর মেধার লড়াই আজ এক পরিবারে পরিণত হলো। রাত 12টা। বাসর ঘরটি শ্বেত শুভ্র ফুল আর মোমবাতির আলোয় সাজানো। সারার বিছানার মাঝখানে বসে আছে। আবির ঘরে ঢুকে দরজা লক করে দিল। সে ধীর পায়ে সারার দিকে এগিয়ে এলো। ঘরের আবছা আলোয় সারাকে এক স্বর্গীয় অপ্সরী মনে হচ্ছে। আজ আর সজল নেই, কোনো আগুন নেই, কোনো মৃত্যু ভয় নেই। আজ শুধু তুমি আর আমি। আবির সারার ঘুমটা সরিয়ে মুখটা দুহাতে তুলে ধরল। সারার ঠোঁট কাঁপছে। আবির আলতো করে সারার ঠোঁটে চুমু খেলো। এবারে চুম্বনে কোনো প্রতিহিংসা নেই, আছে কেবল অগাধ ভালোবাসা। আবির সারা নীল শাড়ির আঁচলটা ধীরে গতিতে কাঁধ থেকে নামিয়ে দিল। সারা নগ্ন কাঁধে এখনও সেই কালশিটে দাগটা হালকা হয়ে আছে। আবির সেখানে পরম মমতায় মুখ রাখলো। উফ আবির, তুমি এখনো সেই বুনো রয়ে গেলে। তোমার জন্য আমি সবসময়ই বুনো থাকবো সারা। এই নীল শাড়িটা আজ আমি নিজের হাতে খুলবো, যেমনটা সেই রাতে পরিস্থিতি কেড়ে নিয়েছিল। আবির খুব সাবধানে সারা শাড়ির প্রতিটি ভাঁজ খুলে ফেল। সারা আবিরের প্রশস্ত বুকের উপর নিজেকে সঁপে দিল। নীল শাড়িটা এবার বাসর ঘরে ফরাস থেকে নিচের মেঝের উপর লুটিয়ে পড়ল। আবির সারার সন্তান সম্ভবা পেটে হাত রাখলো এবং সেখানে একটি পবিত্র চুম্বন করলো। তুমি আমার রাজকুমারী ছিলে, আছো এবং থাকবে, আর আমাদের এই সন্তান হবে আমাদের যুদ্ধের জয়তিলক। অন্ধকারে তাদের শরীরে মিলন এক মহাকাব্যের রূপ নিল। সেই রাতে সেই ডাক রোমাঞ্চ আজ এক পবিত্র বন্ধনে পূর্ণতা পেল। বাসে ঘরের নিস্তব্ধতায় কেবল শোনা যাচ্ছিল তাদের আনন্দের অশ্রু আর দীর্ঘশ্বাসের শব্দ। সকালবেলা আবির আর সারা বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। কাদের সাহেব নিচে বাগানে হাঁটছেন। আবির সারার কাঁধে হাত রাখলো। আবির, আমরা কি সবসময় এমন থাকবো? থাকবো সারা, কারণ আমাদের ভিতটা অনেক শক্ত। আমরা একে অপরের অন্ধকার দেখেছি, তাই আমাদের আলোটা এখন অনেক বেশি উজ্জ্বল। বিয়ের পর 8 মাস কেটে গেছে। সারা এখন কাদের ভিলার রাজকীয় আভিজাত্য ছেড়ে আবিরের সাথে মোশাররফ স্যারের দেওয়া একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে। কাদের সাহেবের সব সম্পত্তি এখন সরকারি বাজেয়াপ্ত হওয়ার প্রতিক্রিয়ায়, তাই সারা নিজের ইচ্ছেতেই এই সাধারণ জীবন বেছে নিয়েছে। আবির এখন একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ইন্টার্নশিপ করছে। দিনের বেলা হাড়ভাঙ্গা খাটুনি আর রাতে সারার যত্ন, সব মিলিয়ে আবিরের জীবন এখন দায়িত্বের জালে বন্দি। ভোর 6টা। ছোট্ট রান্নাঘরে সারা চুল্লা জ্বালানোর চেষ্টা করছে। তার চোখে মুখে ঘুমের ঘোর। পেট এখন হালকা উঁচু ভাব লক্ষ্য করা যায়। আবির পেছন থেকে এসে সারাকে জড়িয়ে ধরল। তার চিবুক সারার কাঁধে। আজও রান্নার ঝামেলা করছো কেন? আমি তো বলেছি বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো। বাইরের খাবার খেয়ে আমার ছেলের শরীর খারাপ হোক সেটা চাও? আর শোনো আবির, তোমার বেতন তো এখনো হয়নি, আমাদেরকে একটু হিসাব করে চলতে হবে তো।
আবির সারা ঘাড়ে একটা ছোট্ট কামড় দিয়ে বলে, ইস, নেতার মেয়ে এখন পুরাই হিসাব রক্ষক হয়ে গেছে। দাও, খুন্তিটা দাও, আমি করছি। আবির সারাকে সরিয়ে দিয়ে নিচে রান্না শুরু করলো। সারা অপলক চোখে তাকিয়ে রইল তার এই হিরোর দিকে। একসময় যার সাথে ঝগড়া না করলে দিন কাটতো না, আজ তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। আবির সারাকে নিজের কাছে টেনে নিয়ে তার কপালে এক দীর্ঘ চুমু খেলো। শহরের কেন্দ্রীয় কারাগার কাদের সাহেব আজ ঘানি ভাঙছেন। তার চোখে জ্যোতি হারিয়ে গেছে। ঠিক তখনই তার সাথে দেখা করতে এলো তার এক পুরনো আইনি পরামর্শদাতা। স্যার, সজল কিন্তু জামিনে বেরিয়ে গেছে। সে এখন আন্ডারগ্রাউন্ডে, আর সে আবিরের উপর নজর রাখছে। সে চায় সারার এই সন্তান যেন পৃথিবীর আলো না দেখে। কাদের সাহেব জেলে লোহার শিকল ধরে হাহাকার করে। না, সজলকে থামান। আবির আর সারা নির্দোষ। আমি আমার সব পাপের শাস্তি পাচ্ছি। আমার নাতিটার কোনো ক্ষতি যেন না হয়। কিন্তু সজল তখন শহরের এক অন্ধকার আস্থানে বসে আবির আর সারা বিয়ের ছবিগুলো ছুটছে। তার হাতে একটা ধারালো ছুরি। সে আবিকে মারতে চায় না, সে চায় আবিকে তিলে তিলে মারতে, তার প্রিয় সব কিছু কেড়ে নিয়ে। বিকালবেলা আবি সারাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সারা আজ আবার সেই পুরনো নীল শাড়িটা পরেছে। আবি চেয়েছিল সে যেন আজ নীল শাড়ি পরেই আসে। চেকিং শেষে ডাক্তার জানালেন সব ঠিক আছে। ফেরার পথে লিফটে তারা দুজনে একা। নীল শাড়িতে তোমাকে আজও সেই রাতের মতোই পাগল করা লাগে সারা। আবির, এটা লিফট, মানুষ চলে আসবে। আবি সারার পিঠ লিফটের দেওয়ালের সাথে চেপে ধরে। আসুক, আমার বউ আমার অধিকার। কাল রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে, আজ কিন্তু আর ছাড় দিচ্ছি না। আবি সারা শাড়ির ভাঁজ দিয়ে হাত গলিয়ে তার কোমরে নরম চামড়ায় হাত রাখলো। সারা শিউরে উঠল। আবিরের স্পর্শে আজও সেই আগের মতো বিদ্যুৎ খেলে যায়। আবির সারার ঠোঁটে নিজের ঠোঁট মেলাতে যাবে, ঠিক তখনই লিফটের বেল বেজে উঠল। সারা হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে গেল। রাত 8টা। আবির অফিস থেকে ফিরছে, হাতে সারার জন্য কিছু ফল আর দুধ। গলি মোড়ে আজ লাইটটা জ্বলছে না। হঠাৎ পিছন থেকে 3-4টা বাইক এসে তাকে ঘিরে ধরল। বাইক থেকে নামলো সজল, তার মুখে এক পাশবিক হাসি। কিরে আবির, বাপের বাড়ি ছেড়ে বস্তিতে ঘর করে খুব সুখে আছিস, আর আমার হাড় যে ভেঙেছিলি সেটার কথা মনে আছে? সজল, তুই এখনো শুধরাসনি? জেল থেকে বেরিয়ে আবার মরতে এসেছিস? আমি না, আজ মারবে তোর স্বপ্ন। সারা এখন বাসায় একা, তাই না? আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে সজলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সজলের গুন্ডারা হকি স্টিক দিয়ে আবিরের পায়ে আর পিঠে আঘাত করতে শুরু করলো। আবির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। সজল বাইক স্টার্ট দিয়ে গর্জন করে উঠল। যাও আবির, গিয়ে দেখো সারা কতক্ষণ নিঃশ্বাস নিতে পারে। এদিকে বাড়িতে সারা একা। হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। সারা ভাবলো আবির। সে দরজা খুলতে দেখলো দুজন মাস্ক পরা লোক দাঁড়িয়ে। তারা সারাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আপনারা কারা? কি চান? তোর বাচ্চার বলি দিতে আসছি, সজল ভাইয়ের হুকুম। সারা চিৎকার করতে চাইল, কিন্তু তারা সারার মুখ চেপে ধরল। তারা সারাকে সোফার উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। সারার পেটে পর্যন্ত আঘাত লাগলো। সে যন্ত্রণায় কুকড়ে গেল। ঠিক তখনই রক্তাক্ত অবস্থায় আবির টলতে টলতে ঘরে ঢুকলো। তার হাতে একটা ভাঙ্গা ইটের টুকরো। আমার পরিবারে হাত দেওয়ার সাহস তোদের কিভাবে হলো? আবিরের চোখের সামনে তখন অন্ধকার নেমে এসেছে। নিজের শরীরে রক্ত মাটিতে টপ টপ করে পড়ছে। কিন্তু সেই যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা হলো সারার আর্তনাদ। সজলে পাঠানো লোকগুলো যখন সারার উপর চড়ো হয়েছে, তখন আবিরের ভেতরে শান্ত ছেলেটা এক হিংস্র পশুতে পরিণত হলো। ঘরের ভেতর তখন ধস্তাধস্তি চলছে। সারা সোফার এক কোণে পড়ে নিজের পেটটা দুহাতে আগলে রেখেছে। তার চোখে মুখে মৃত্যু ভয়। আবির দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এক চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু তার হাতে ধরা সেই ভাঙ্গা ইটের টুকরোটা এখন তার একমাত্র অস্ত্র। আবির কোনো কথা না বলে সরাসরি প্রথম গুন্ডাটার উপর ঝাঁপিয়ে পড়ল। ইটের আঘাতে লোকটার মাথা ফেটে গেল। অন্য গুন্ডাটা বড় একটা ছুরি বের করে আবিরের দিকে তেড়ে এলো। আবির জানতো সে আজ দুর্বল, তার শরীরে শক্তি কম, কিন্তু তার পেছনে সারা আছে, তার ভালোবাসা আর তার অনাগত সন্তান আছে। আমার পরিবারের দিকে তাকালে তোদের কলিজা টেনে বের করে নেব। আবির চট করে রান্নাঘর থেকে এক মুঠো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে গুন্ডাটার চোখে ছিটিয়ে দিল। লোকটা যন্ত্রণায় চিৎকার করে হাত থেকে ছুরিটা ফেলে দিল। আবির সেই সুযোগে তাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিল এবং এলো পাথারি কিল ঘুষি মারতে শুরু করলো।
ঠিক তখনই পুলিশ আর মোশাররফ স্যার ঘরে ঢুকলেন। সজলকে বাইরে পুলিশ ধরে ফেলেছে। গুন্ডাদের পুলিশ নিয়ে যাওয়ার পর আবির দৌড়ে গিয়ে সারাকে ধরল। সারা তখন যন্ত্রণায় ছটফট করছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সারা, সারা, চোখ খোলো, দেখো আমি এসেছি। পুলিশ ওদের ধরেছে। আবির, আমার পেটে খুব লাগছে, বাচ্চাটা ঠিক আছে তো? ও নড়ছে না কেন? আবি দেখলো সারা সাদা শাড়িটা রক্তে ভিজে যাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে সারাকে পাজাকোলা করে তুলে নিয়ে নিচে নামলো। মোশাররফ স্যার গাড়ি রেডি করে রেখেছিলেন। হাসপাতালের পথে পুরোটা রাস্তা আবির সারার মাথা নিজের বুকে চেপে ধরে রইল। কিছু হবে না সারা, কিচ্ছু হবে না। আমাদের এই লড়াই বৃথা যেতে পারে না। আমি তোমাকে কিছু হতে দেব না। হাসপাতালে সারাকে তড়িঘড়ি করে ওটিতে নেওয়া হলো। আবির করিডোরে বসে আছে, তার নিজের শরীর থেকেও রক্ত ঝরছে, কিন্তু সে চিকিৎসার জন্য যেতে রাজি নয়। সে শুধু অপারেশন থিয়েটারে লাল বাতিটার দিকে তাকিয়ে আছে। মোশাররফ স্যার তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন। 2 ঘন্টা পর হঠাৎ ভেতর থেকে একটা ক্ষীণ কান্নার শব্দ শোনা গেল। আবির থমকে গেল। সে কি ভুল শুনলো? একটু পর ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখে এক প্রশান্তির হাসি। মিরাক্কেল আবির সাহেব, গুলির আঘাতের ধকল আর আজকের এই ট্রামা সত্ত্বেও সারা বেঁচে গেছে। আর আপনাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। প্রি ম্যাচিউর ডেলিভারি হলেও দুজনেই এখন বিপদমুক্ত। আবিরের 2 চোখ দিয়ে অঝরে জল নামলো। সে মেঝেতে বসে পড়ল। তার কষ্টের দিনগুলো যেন আজ সার্থক হলো। পরের দিন সকালে সারাকে কেবিনে দেওয়া হয়েছে। সে খুব দুর্বল হলো। তার পাশে শুয়ে রাখা হয়েছে ছোট্ট 1 খণ্ড চাঁদকে। আবির পাশে বসে সারার হাতটা শক্ত করে ধরে আছে। সারার পরনে নীল রঙের একটা ঢিলে ঢালা গাউন। আবির ঝুঁকে পড়ে সারার কপালে এক দীর্ঘ চুম্বন করল। তুমি আজ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছ সারা। তুমি যে ফিরে এসেছো, এটাই আমার কাছে সব। মেয়েটা ঠিক তোমার মতো জেদি হয়েছে আবির। দেখো কেমন তোমার আঙুলটা ধরে রেখেছে। আবির ধীর পায়ে সারার আরও কাছে এলো। নার্স তখন রুমে ছিল না। আবির সারার গাউনের উপর দিয়ে তার কাঁধে সেই পূর্ণ দাগগুলো ছুঁয়ে দেখল। সে অন্ধকার রাতের স্মৃতি আজ যেন এক পবিত্র আলোয় ভরে গেছে। আবির আলতো করে সারার ঠোঁটে নিজের ঠোঁট মেলালো। সে চুম্বন ছিল কেবল সারা জীবনে একসাথে থাকার প্রতিশ্রুতি। সারা, আমাদের এই নীল শাড়ির গল্পটা আমি মেয়েকে শোনাবো। ও জানবে ওর মা কত বড় লড়াকু ছিল। কিছুদিন পর সারার বাচ্চা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কাদের সাহেব বিশেষ প্যারোলে মুক্তি পেয়ে নাতনিকে দেখতে এসেছেন। তিনি তার নাতনিকে কোলে নিয়ে অঝরে কাঁদলেন। আবির, আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি এই নাতনির নামে একটা ট্রাস্ট করে দিচ্ছি, যেখানে গরিব মেধাবী ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। তোমাদের জীবনটা সুন্দর হোক। মোশাররফ স্যার, আবির আর সারা বারান্দায় দাঁড়িয়ে আছে। সামনে বিকেলের সোনালি রোদ। সারা আবিরের কাঁধে মাথা রাখলো। আবির তার এক হাত দিয়ে সারাকে আর অন্য হাত দিয়ে মেয়েকে আগলে ধরল। আবির, আমাদের ঝগড়াগুলো কি আর কোনোদিন ফিরবে না? ঝগড়া না থাকলে তো ভালোবাসাবাসি হবে না সারা। তবে এবার আর কোনো শত্রু থাকবে না, শুধু আমাদের এই ছোট্ট গ্যাং থাকবে। এভাবেই এক ব্যাকবেঞ্চার আর এক পলিটিক্যাল প্রিন্সেসের গল্প পূর্ণতা পেল। ঘৃণা থেকে শুরু হওয়া সেই পথ আজ ভালোবাসার এক বিশাল মোহনায় এসে মিশেছে, যেখানে শুধু শান্তি আর আগামী স্বপ্ন। বিয়ের কয়েক বছর কেটে গেছে। আবির এখন শহরের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, কিন্তু তার চাল বলন এখনও সেই আগের মতোই সাদামাটা। সারা এখন আর সেই অহংকারী নেতার মেয়ে নয়। সে এখন সফল নারী উদ্যোক্তা, যে দুস্থ মেয়েদের নিয়ে কাজ করে। তবে একটা জিনিস এখনও বদলায়নি, তাদের সেই খুনসুটি আর রোমাঞ্চ। তাদের সেই ছোট্ট মেয়ে আয়রা এখন পুরো বাড়ির প্রাণ। আজ তাদের বিবাহ বার্ষিকী, আর এই বিশেষ দিনটি পালন করার জন্য আবির সারাকে নিয়ে সেই পুরনো স্কুল গেটের সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে তাদের ঝগড়া শুরু হয়েছিল। রাত তখন 8টা। স্কুলের গেট বন্ধ, কিন্তু দারুণ কাকা আবিরকে চেনে বলে গেটটা খুলে দিয়েছে। আবির আর সারা স্কুলের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। সারার পরনে আজও সেই গাঢ় নীল রঙের জামদানি শাড়ি, যা আবিরের সবচেয়ে প্রিয়। সারা আবিরের হাত ধরে। আবির, আজ এই বিশেষ দিনে এখানে কেন আনলে? মেয়েটাকে বাসায় রেখে এসেছি, ও নিশ্চয়ই কান্নাকাটি করছে। আরে বাবা, মোশাররফ স্যার আর মা আছেন তো। আজ শুধু আমি আর তুমি। মনে আছে সারা, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি আমাকে ফকিন্নি বলেছিলে? সারা হাসতে হাসতে আবিরের বুকে একটা কিল মেরে বলে, তুমি এখনো সেই পুরনো কথা মনে করে আছো? আমি তো তখন জানতাম না যে এই ফকিন্নি ছেলেটাই একদিন আমার মনের রাজা হয়ে বসবে। আর আমি ভাবতাম
এই অহংকারী মেয়েটাকে যদি কোনো দিন সাইকেলের পেছনে বসাতে পারি তবেই আমার জীবন সার্থক। আজ কি একবার বসবে? আবির তার পুরনো সেই নীল সাইকেলটি বের করলো, যেটা সে যত্নে সারিয়ে রেখেছে। সারা হেসে তার দামি জুতো জোড়া হাতে নিয়ে শাড়ি সামলে সাইকেলের ক্যারিয়ারে বসলো। আবির পুরো স্কুল মাঠ ঘুরে বেড়াতে লাগলো আর সারা তার পিঠে মাথা রেখে গান গাইতে শুরু করলো। সাইকেল চালানো শেষে তারা দুজনে চুপি চুপি তাদের পুরনো ক্লাস 7-এর রুমে ঢুকলো। জ্যোৎস্নার আলো জানালার গ্রিল দিয়ে ঢুকে বেঞ্চের উপর আলপনা তৈরি করেছে। আবির গিয়ে সারা সেই পুরনো ফার্স্ট বেঞ্চে বসলো। সারা, মনে আছে সেই ডায়েরি চুরির কথা? আজ তোমার সেই ডায়েরিটা কোথায়? সারা আবিরের খুব কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরল। ডায়েরিটা হারিয়ে গেছে আবির, কিন্তু সেই ডায়েরির পাতায় লেখা সব স্বপ্ন আজ সত্যি হয়েছে। তুমি কি জানো, আমি ডায়েরির শেষ পাতায় লিখেছিলাম আবিরকে আমি ঘৃণা করতে চাই, কিন্তু কেন জানি পারি না। আবির সারার কোমর ধরে তাকে নিচের দিকে টেনে নিল। অন্ধকারের মাঝে সারা নীল শাড়ির আঁচলটা নিচে লুটিয়ে পড়ল। আবির সারা কানে ফিস ফিস করে বলল, ঘৃণা থেকে শুরু হওয়া গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি রোমান্টিক হয়। আবির সারার ঠোঁটে নিজের ঠোঁট মেলালো। এই শূন্য ক্লাসরুমে যেখানে তাদের যুদ্ধ শুরু হয়েছিল, আজ সেখানে শুরু হলো এক অন্তত ভালোবাসার অধ্যায়। বাড়ি ফেরার পর আয়রা ঘুমিয়ে পড়েছে। কাদের সাহেব আর মোশাররফ স্যার বারান্দায় বসে দাবা খেলছে। আবির আর আয়রা তাদের শোবার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ চা, আকাশ ভরা চাঁদ। সারা, মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমরা এতটা পথ একসাথে পাড়ি দিয়েছি। কত চড়াই উতরাই, কত রক্ত, কত চোখের জল। সবই দরকার ছিল আবির। ওই কষ্টগুলো না থাকলে আজ এই সুখের কদর আমরা বুঝতাম না। আচ্ছা, তুমি কি এখনো আমাকে সেই আগের মতো এই ডার্ক রোম্যান্সের ভয় দেখাবে? আবির বাঁকা হেসে সারাকে পাজাকোলা করে তুলে নিয়ে বলে, ভয় কেন? ওটা তো আমার অধিকার। চলো আজ আবার সেই নীল শাড়ির রহস্য নতুন করে শুরু করি। আবির সারাকে বিছানায় নামিয়ে দিল। বিছানায় ছড়ানো ছিল হাজারো গোলাপের পাপড়ি। আবির সারার চুলের ক্লিপটা খুলে দিতে তার লম্বা ঘন কালো চুল বিছানায় ছড়িয়ে পড়ল। আবির সারার কানের কাছে মুখ নিয়ে গিয়ে তার সে ডাক গম্ভীর গলায় পড়ল, সারা, তুমি শুধু আমার। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। সারা আবিরের বুকে মুখ লুকিয়ে নিল। সকালবেলা জানালার পর্দা ভেদ করে রোদের আলো সারার মুখে পড়ল। সে দেখলো আবির আর আয়রা মিলে তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে এনেছে। ছোট্ট আয়রা তার আদো আদো বল ফুটিয়ে বলছে, মাম্মি, হ্যাপি অ্যানিভার্সারি। কাদের সাহেব দরজায় দাঁড়িয়ে হাসছেন। মোশাররফ স্যার তার প্রিয় ছাত্রের এই সুখ দেখে চোখের কোণ মুছলেন। সারা, জীবনের এই ব্যাক বেঞ্চটা কিন্তু বেশ ভালো, তাই না? হ্যাঁ আবির, আমি সারা জীবন এই ব্যাক বেঞ্চে তোমার পাশে বসে থাকতে চাই। আমাদের স্কুল গ্যাং কোনোদিন শেষ হবে না। এভাবে শেষ হলো আবির আর সারার সেই নস্টালজিক, রোমান্টিক আর থ্রিলারে ঠাসা দীর্ঘ যাত্রা। স্কুল জীবনে দুষ্টামি, কৈশোরের জেদ আর যৌবনে গভীর প্রেম, সব মিলে তারা তৈরি করলো এক অনন্য মহাকাব্য, যে গল্পের শেষটা কোনোদিন হবে না, কারণ ভালোবাসা চিরকাল বেঁচে থাকে মানুষের স্মৃতিতে।